হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিদরাতুল মুনতাহা ফারুকী, তোমাদের প্রাপ্তি আপু সবাইকে ওয়েলকাম করছি ওয়ান শট লাইভ ক্লাসে। যেহেতু আমরা এখন অলমোস্ট আছি অক্টোবরে এবং আমাদের এসএসসি পরীক্ষার কিন্তু আর খুব বেশি একটা সময় নেই। এপ্রিলে আমাদের এসএসসি পরীক্ষাটা হবে। তো হাতে বলতে গেলে গোনা ঠিক 5 মাস আছে। এই 5 মাসের মধ্যে আমাদের প্রিপারেশনটা কিন্তু একদম টপ নচ হতে হবে যদি তুমি A+ কনফার্ম করতে চাও। আর এই A+ কনফার্ম করতে চাইলে কি করতে হবে বলো তো? অলরেডি তোমাদের সবারই প্রি টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, সামনে টেস্ট পরীক্ষা আছে এবং এরপরে কিন্তু তোমরা এসএসসিতে যে বসবে, এসএসসি এক্সামে যে বসবে। তো আমাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই সেই ফুল স্পিডে শুরু করতে হবে। তো তোমাদের কি খবর? আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ক্লিয়ার কিনা সেটা একটু আপুকে জানিয়ে দাও। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের আজকের এই ক্লাসটাতে জয়েন করেছে সেটা আপুকে একটু ঝটপট জানিয়ে দাও। অনেকেই জয়েন করে ফেলেছে, ঠিক আছে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের সবার, কেমন গেল প্রি টেস্ট? আর আমাদের টেস্টও কিন্তু আর বেশি দিন সময় নেই, তাই তো? ডিসেম্বরের মধ্যেই আমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। তো টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা আমাদের পারফেক্ট হতে হবে, কারণ টেস্ট পরীক্ষা থেকেই তুমি বুঝতে পারবা যে তোমার এসএসসিতে তোমার রেজাল্টটা কেমন হবে, রাইট? তাই আমাদের এখন থেকে প্রিপারেশনটা সেরকম ভালোভাবে নিতে হবে। ওকে ওকে, সব ক্লিয়ার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, স্ক্রিন ক্লিয়ার, ভেরি ভেরি গুড। ওকে ওকে, কুমিল্লা থেকে জয়েন করে ফেলেছে, কুমিল্লা, গাজীপুর। আজকের আমাদের ক্লাসটা মূলত ওয়ান শট লাইভ ক্লাস, যেখানে আমরা তোমাদের সিলেবাসের প্রথম যে 4টা অধ্যায় আছে বায়োলজির 1, 2, 3, 4, এই 4টা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব এবং এই এমসিকিউগুলা তোমাদের টেস্ট পরীক্ষাতে যেমন আসতে পারে এবং একইভাবে তোমাদের এসএসসি পরীক্ষাতেও আসতে পারে। তাই প্রিপারেশনটা ওভাবেই নিতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, গাজীপুর থেকে জয়েন করে ফেলেছে, কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, সুনামগঞ্জ থেকে, অনেক অনেক দূরের জায়গা থেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ক্লাসটাতে জয়েন করার জন্য। ওকে, তো আমার সাথে তোমাদের অনেকেরই এই পর্যন্ত অনেকবার ক্লাসে দেখা হয়েছে, কথা হয়েছে, পড়াশোনা হয়েছে। অনেকে আমাদের সাথে, আমি জানি আমাদের সামনের যে এসএমপি কোর্স আসছে সেটাতে অনেকে জয়েন হবা, তো অনেকের সাথে আবার ক্লাসে দেখা হবে। তারপর আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই। আমার পুরো নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকী প্রাপ্তি, তোমাদের প্রাপ্তি আপু। এবং আমি হচ্ছে মূলত বায়োলজির ক্লাসগুলাই নিয়ে থাকি এবং আমি পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে। তো আজকে মূলত আমরা এই যে চ্যাপ্টার 1, 2, 3, 4 এটার এমসিকিউ সলভ করব, যে এমসিকিউগুলা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট এবং একইভাবে তোমার এসএসসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আপু আজকের ক্লাসটা করানোর সময় তোমাদেরকে অনেক গাইডলাইন দিব, অনেক কুইক হ্যাক্স দিব, কিভাবে একটা এমসিকিউ সলভ করতে হয়, কিভাবে প্রিপারেশনটা নিতে হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখতে, যেন সামনে যখন তুমি প্রিপারেশনটা নিবে তখন যেন তোমার প্রিপারেশনটা আরও ভালো হয়, ঠিক আছে? ওকে, এবং দেখো তোমাদের এই এসএমপি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা কিন্তু ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে এবং তার আগে এটা তো তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন, এর আগের মুহূর্তের পরীক্ষাটা কি আমাদের টেস্ট পরীক্ষা, রাইট? তো টেস্ট পরীক্ষার প্রিপারেশনটাও কিন্তু আমাদের অনেক ভালো হতে হবে এবং এই টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের এই তোমরা যারা এসএমপিতে ভর্তি হচ্ছ তাদের জন্য থাকছে টেস্ট পরীক্ষার প্রিপারেশন একটা মিশন। তাই কি করতে হবে? ঝটপট এসএমপিতে ভর্তি হয়ে যাও। তুমি যদি এখন এসএমপিতে ভর্তি হয়ে যাও, তুমি টেস্ট পরীক্ষার প্রিপারেশনটাও কিন্তু তোমার একইভাবে বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, রাইট? এবং মূলত এই কোর্সগুলোতে শুধু কি সায়েন্স, আজকে যেমন বায়োলজির ক্লাস, তো যারা কমার্স বা আর্টস তাদেরকে একটু মন খারাপ হচ্ছে যে আমাদের জন্য কি কোনো প্ল্যান নাই?
ডেফিনেটলি এরকম চিন্তা ভাবনা একদমই মাথায় রাখবা না। 10 মিনিট স্কুল সবসময় তোমাদের সবার কথা চিন্তা করে। সায়েন্সের যেমন ক্লাস থাকবে একইভাবে কমার্স এবং আর্টসেরও ক্লাসগুলো আমাদের থাকবে ইনশাল্লাহ। তো ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, রাইট? এবং এই কোর্সগুলোতে তোমাকে আমি এইটুকু অ্যাসিওরিটি দিতে পারি, তোমার এমসিকিউ, সিকিউ, এসকিউ সব প্রকার গাইডলাইন তুমি পেয়ে যাচ্ছ। এবং একই সাথে তোমার বই, দাগানো বই তো পাচ্ছই, তোমার সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, এছাড়াও তুমি কি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগও কিন্তু পাচ্ছ। এবং তোমার এই পরীক্ষার রেজাল্টটাও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে ইমিডিয়েটলি, এবং সেটার থ্রুতে তুমি জানতে পারবে যে তোমার প্রিপারেশনটা কতদূর আগিয়েছে বা কতদূর কি অবস্থায় আছো, সেটা বোঝার জন্য পরীক্ষা দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ঝটপট ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো সবাই। ওকে, তো এখানে একটা গ্রাফ দেওয়া, দেখো প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি পরীক্ষা। প্রি টেস্ট পরীক্ষা অলরেডি তোমাদের ডান, টেস্ট পরীক্ষা সামনে আসছে, এবং এসএসসি তো হচ্ছে সেই মহাযুদ্ধক্ষেত্র, যেটা আকাঙ্ক্ষাতেই আমাদের সবগুলো মিশন আসছে একটার পর একটা। তো প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার প্রিপারেশন, এই যে তুমি মহাযুদ্ধে যে যাচ্ছ, যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে তোমার প্রিপারেশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলতে থাকে। তোমার প্রথম এই মহাযুদ্ধে বসার প্রথম ধাপটা ছিল তোমার প্রি টেস্ট, রাইট? এবং তারপরের ধাপটা হচ্ছে তোমার টেস্ট, এবং তারপরে তুমি এসএসসিতে যেয়ে বসতেছো। এখন দেখো তোমার প্রি টেস্টের পরীক্ষাতে তোমার প্রিপারেশনটা হয় অ্যারাউন্ড, ধরে নাও 50%, 50% তোমার প্রি টেস্ট প্রিপারেশনের মাধ্যমে তুমি সামনে আগাচ্ছ এসএসসির দিকে, রাইট? এরপরে দেখো টেস্টে যখন তুমি যাচ্ছ, টেস্ট পরীক্ষায় যাওয়ার সাথে সাথে তোমার প্রিপারেশনের 90 থেকে 95% তুমি নিজেকে প্রিপেয়ার করে ফেলতেছো। দেখছো ধাপটা, প্রি টেস্ট থেকে টেস্ট, এবং টেস্ট মানে কি, তুমি এসএসসিতে বসার একদম উপযুক্ত একজন মানুষ, রাইট? তুমি একদম এসএসসিতে বসার জন্য একদম উপযুক্ত। এই টাইমে তোমার প্রিপারেশনটা হওয়া উচিত 90 থেকে 95%। আর এসএসসির সময় তো ডেফিনেটলি অবশ্যই অবশ্যই 100% প্রিপারেশন নিয়েই তোমার বসতে হবে। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের নিজেদের কে কোন অবস্থায় আছো। কে কোন অবস্থায় আছো, কি মনে হয়? প্রি টেস্টের প্রিপারেশন কি তোমার 50% ছিল নাকি তারও কম ছিল? ওকে, অনেকেই বলতেছে 50%, ভেরি ভেরি গুড। এখন অনেকেই এমন পজিশনে আছে যে যাদের ওই প্রিপারেশনটা প্রি টেস্টের সময় ছিল অনলি 20%। তাহলে দেখো তোমার হওয়া উচিত ছিল 50% তোমার প্রি টেস্টে, আর তার থেকে ঠিক 40% বাড়িয়ে তোমার যাওয়ার কথা ছিল টেস্টে। এই যে এই সময়ের গ্যাপটাতে তোমার এখন কি ভয় লাগতেছে ভিতরে যে এত খারাপ অবস্থা, আমি কিভাবে ভালো করব এসএসসি পরীক্ষায়, এরকম অনেক চিন্তা মাথায় আসে। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, পড়াশোনার তুমি যদি আগে 10 গুণ পড়তা, এখন পড়াশোনার পরিমাণটা বাড়াতে হবে 20 গুণ, সেইভাবে তোমার পড়াশোনাটা করতে হবে। এবং টেস্ট পরীক্ষার প্রিপারেশনের যত প্রকার গাইডলাইন তুমি পেতে চাও, সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আমাদের এই টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোর্সটাতে, যেটা তোমরা যারা এসএমপি কোর্সে ভর্তি হবে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছ, এবং যেটার মাধ্যমে তুমি নিশ্চিত করতে পারতেছো তোমার প্রিপারেশনটা 90 থেকে 95%। তাই কি করতে হবে, ছটপট ভর্তি হয়েছে এবং নিজের মধ্যেও পড়াশোনার ওরকম একটা প্রস্তুতি নাও বা একটা রুটিন বানাও যে কিভাবে আমি পড়বো। ঠিক আছে, ওকে। তো তোমাদের সিলেবাসে টোটাল 7টা চ্যাপ্টার, এসএসসি 26, এক হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, তারপরে কোনটা একাদশ অধ্যায় জীবের প্রজনন, দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এবং তারপরে সবশেষে হচ্ছে ত্রয়োদশ অধ্যায় যেটাতে হচ্ছে জীবের পরিবেশ। এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে সিকিউ যেমন আসবে, এমসিকিউ আসবে। দেখো তোমাদের মধ্যে যে জিনিসটা থাকে, আরে পড়া তো কম হয়ে গেছে, তার মানে আমার প্রিপারেশনটা এখন কম এফোর্ট দিলেও হবে, এই চিন্তা যদি কেউ মাথায় রাখো, খুব ভুল পথে তুমি আসো। দেখো তোমার টিচার সিলেবাসটা কমায় ফেলছে মানে কি, তার প্রশ্ন করবে সে এই কয়টার মধ্যে, এখান থেকে তুমি কোনো কিছুই বাদ দিতে কিন্তু পারবা না।
সবগুলা সম্পর্কেই তোমার 100% ভালো জ্ঞান থাকতে হবে। কেননা তোমার প্রশ্ন এই 7টা চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে করতে পারে তো, তাই কি করতে হবে, তোমার ওই 7টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। এখন দেখো, সবসময় আমরা বায়োলজিতে যে জিনিসটা করি A to Z সব কিছু মানে একদম দেদহার্সে পড়াশোনা শুরু করি। এই জিনিসটা যদি করো, দেখো তোমার ব্রেনটার তো একটা ক্ষমতা আছে, তুমি যদি এই ব্রেনটাতে এমন একটা ভার চাপায় দাও যেটা সে নিতে পারে না, তখন কি তার মাথার মধ্যে কিছু থাকবে? তোমার মাথায় কিছু থাকবে? থাকবে তো না। তাই তোমার পড়াশোনাটা করতে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি, ঠিক আছে? ওকে, তার আগে বলে রাখি তোমাদের জন্য আজকের এই লাইভ ক্লাসটাতে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি জানতে চাও? তোমাদের আজকের এই লাইভ ক্লাস এক তো উচিত নিজে একা ভালো করার থেকে বন্ধুরা সবাই মিলে ভালো করলে তো সবচেয়ে বেশি ভালো লাগে, তাই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে হবে এক। আর যদি আজকের শেয়ার 200+ ক্রস করে তাহলে ক্লাসের শেষে তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা সুপার সাজেশন আছে। অ্যাটলিস্ট তোমাদের প্রিপারেশন যদি এখন 100 ভাগ থাকে, এই 200+ শেয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটার মাধ্যমে তোমার প্রিপারেশনটা 200% হয়ে যাবে, ঠিক আছে? 200% প্রিপারেশন যদি তুমি নিতে চাও বা নিজেকে ওইভাবে প্রস্তুত করতে চাও, তাই কি করতে হবে, আজকের এই লাইভ ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো ঝটপট শেয়ার করে দাও। যদি আমাদের আজকের এই লাইভ ক্লাসটা 200+ ক্রস করে তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুপার সাজেশন আমি ক্লাসের শেষে তোমাদেরকে দিয়ে দিব, এটা প্রমিস করতেছি। তো ঝটপট শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। বন্ধুদের মধ্যে একা ভালো করার থেকে বন্ধুরা সবাই মিলে ভালো করলে কি হয়, ওই আয়োজনটা ভালো করার যে আনন্দটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই সেটা যদি পেতে চাও ঝটপট শেয়ার করে দাও লাইভটা। যদি 200 ক্রস করে আমি তোমাদেরকে আজকে আমার পক্ষ থেকে এমন একটা সাজেশন দিব, যদি তোমার প্রিপারেশন 100% থাকে তাহলে সেই সাজেশনটা পাওয়ার পর তোমার প্রিপারেশন 200% হয়ে যাবে। তাই যদি পেতে চাও তাই ঝটপট কি করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদের এমসিকিউতে মার্কস কত? 25, তাই না? এখন তুমি যদি দেখো তোমার 75 নম্বর থাকে তোমার লিখিত এবং এই যে তোমার লিখিত পরীক্ষা মূলত, যেখানে তুমি প্রশ্নের উত্তর এবং এমসিকিউর অ্যান্সার করবে। বাকি যে 25 নম্বর থাকে সেটা ব্যবহারিক, সেটা বাদ দিচ্ছি আমরা। 75 নম্বরের মধ্যে একটা বিশাল অংশ জুড়ে কে থাকে? এমসিকিউ থাকে। এমসিকিউতে যদি কারো এই 25-এর মধ্যে দেখা যায় অনেক কমে যায়, তখন তার কি হয় জানো, A+ সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই তোমার এমসিকিউ প্রিপারেশনটাও ওভাবেই নিতে হবে। এখন প্রশ্ন খুবই কমন যে আপু এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিব, রাইট নাকি? ওকে, তো তোমার প্রথম যে কাজটা হবে, ঠিক আছে, ফরজ কাজ হচ্ছে তোমার বইটা খুব ভালো করে পড়তে হবে। বোর্ড পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, তোমার প্রশ্ন বইয়ের বাইরে কোথাও থেকে আসবে না। বই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য তো আরো খুবই গুরুত্বপূর্ণ বই ভালো করে পড়া। বই কি শুধু তুমি রিডিং পড়ে গেলেই হবে না, সব কিছু দেখো, একটা কাজ তুমি যদি মনোযোগ দিয়ে করো সেটা তোমার আজীবন মনে থাকবে। আর কোন একটা কাজ মানে আমি করছি কোনো মনোযোগ নেই, সেখানে কিন্তু তুমি খুব ভালো একটা ফলাফল পাবে না। তাই কি করতে হবে, তুমি যখন রিডিং পড়ছো সেটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং পড়ার কিছু নিয়মও আছে। যেমন কি করতে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলা, ওয়ার্ডগুলা কি করতে হবে, দাগিয়ে রাখতে হবে, যেন তুমি ওই চ্যাপ্টারটা যখন পড়বা তখন এই ওয়ার্ডগুলা দেখে তোমার মাথায় সব কিছু আসে, ঠিক আছে? এরপরে আসি বায়োলজি নিয়ে সবাই যে মহাভুলটা করে, সেটা প্রিপারেশনের সময় খুব সুন্দর করে এটাই ভাবে, আরে বায়োলজি মুখস্থ পড়লেই হয়ে যাবে, কোনো প্র্যাকটিসের দরকার নেই। যদি এইরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে, তুমি খুবই ভুল পথে আছো। এখনো সময় আছে ঠিক পথে ফিরে আসো। কি করতে হবে, তুমি তো পড়ছো একটা চ্যাপ্টার পড়ার সময় ইম্পর্টেন্ট শব্দ টপিক দাগিয়ে পড়ছো। একই সাথে তোমার কর্তব্য হবে সেই চ্যাপ্টারের বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো আসছে সেগুলো সুন্দর করে প্র্যাকটিস করা। তাহলে কি হবে, একটা জিনিস
তুমি বুঝার থেকে কাজ দিয়ে করলে মাথায় বেশিক্ষণ থাকে, ঠিক একইভাবে তুমি তোমার ব্রেইন দিয়ে একটা কিছু পড়ার পর সেটার যদি প্র্যাকটিস করো, তোমার ব্রেইনে সেই ইনফরমেশনগুলো অনেক দিন ধরে থাকে। এবং তখন দেখা যাবে কি, তুমি যখন বহু নির্বাচনী প্রশ্নের অপশনগুলো দেখবা, তোমার ব্রেইন খুব ভালো মতো তোমাকে ডিটেক্ট করে দিতে পারবে কোনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাই এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো খুব সুন্দর মতো ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে ফরজ কাজ, মেইন বই খুব চমৎকারভাবে ভালোভাবে পড়া। 2 নাম্বার কাজ, বই শুধু রিডিং পড়লেই হবে না, আমার ইম্পর্টেন্ট ওয়ার্ড টপিক দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। 3 নাম্বার কাজ, যেটা আমি বলতে পারি আমাদের আজকের লাইভে যতজন আছে এর মধ্যে 50%ই যে কাজটা করে বায়োলজির এমসিকিউ প্র্যাকটিস করে না, এবং প্র্যাকটিস না করার জন্যই দেখা যায় পরীক্ষাতে যে তাদের এই যে এমসিকিউতে খুবই খারাপ নাম্বার চলে আসে। তাই এমসিকিউতে তুমি যদি 25-এ 25 কনফার্ম করতে চাও, কি করতে হবে? বেশি বেশি করে বিগত বছরের প্রশ্নগুলা প্র্যাকটিস করতে হবে। তো আমরা বুঝতে পারলাম কি কি কাজ করতে হবে। ওকে ওকে, চলো প্রথম এমসিকিউ আমাদের আজকের কি দেওয়া? চিত্র এ, এখানে একটা চিত্র দেওয়া যেটা বলছে এর জীবটি, এই জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। রাইট? প্রথম অধ্যায় আমরা কয়টা রাজ্যের নাম পড়েছি? 5টা। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। রাইট? এর মধ্যে এই যে এই ছবিটা কিসের? কে কে বলতে পারো দেখি, এই ছবিটা কিসের? এই ছবিটা কিসের মনে হচ্ছে? এই ছবিটা মূলত হচ্ছে তোমার অ্যামিবা, তাই তো? এখন বলো তো, অ্যামিবা প্রকৃত কোষ নাকি অপ্রকৃত কোষ? অবশ্যই এটা একটা প্রকৃত কোষ, ছবিটা দেখে আমি বলতে পারতেছি এটা একটা প্রকৃত কোষ। কেন বলো তো? এই যে কোষটা খুব সুন্দর করে কি বলতো সুগঠিত। সুগঠিত কোন অর্থে আমি বলছি? সুগঠিত আমি এই অর্থে বলছি কারণ তার যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কি আবৃত, তাই তো? নিউক্লিয়াস আবৃত, তার মানে এটা সুগঠিত এবং এটা একটা প্রকৃত কোষ, এবং এটা কি অ্যামিবা। তাহলে আমার অপশনে থাকা মনেরা তো একদমই হবে না, কারণ মনেরা কি আদি কোষ, তাই না? ফানজাই সেটাও হবে না, অ্যানিমেলিয়া আমাদের সাথে এর কোনো মিল নেই। তাহলে পরীক্ষার হলে দেখা যাবে তুমি 2টা অপশনে কনফিউজ থাকবা, এক হচ্ছে ফানজাই, আরেকটা হচ্ছে প্রোটিস্টা। কিন্তু কারেক্ট অ্যান্সার কি বলতো? এখানে ফানজাই হবে না, কারেক্ট অ্যান্সার কি হবে? প্রোটিস্টা। এখন আমি তোমাদেরকে একটা ছন্দ দিব যেটার থ্রুতে তুমি মনে রাখতে পারো যে প্রোটিস্টার এক্সাম্পলগুলা কিরকম বা কিভাবে হতে পারে। ওকে, সেটা হচ্ছে, ছন্দটা আমরা সবাই একটু নোট করি। অ্যামিবা প্রত্যেক শৈবালকেই প্যারাদায়, যেমন ভাবে বায়োলজি অনেকের কাছে কি লাগে? প্যারাদায়ক, তাই তো? প্যারাদায়। এখন এই শব্দগুলোর অর্থগুলা কি কি? অ্যামিবা অলরেডি নিজেই একটা, প্রো দিয়ে হচ্ছে তোমার প্রোটিস্টা, শৈবাল তো শৈবাল, প্যারা দিয়ে তোমার আসতেছে প্যারামেসিয়াম। এই ছন্দটা মনে রাখলে প্রোটিস্টার এক্সাম্পলে তোমার কোনো ভুলই হবে না। এই ছন্দটা জাস্ট এটা মনে রাখো, অ্যামিবা প্রত্যেক শৈবালকে কি করে? প্যারা দেয়। যেখানে অ্যামিবাটা কি? অ্যামিবা প্রত্যেকের প্রোটা কি? প্রোটিস্টা, শৈবাল শৈবাল, প্যারা থেকে প্যারামেসিয়াম। এই ছন্দটা দিয়েই তোমার কিন্তু, যখন এই ছন্দটা তুমি যদি পড়ে
পরীক্ষার হলে যাইতা তোমার এটা দাগাতে 10 সেকেন্ডও সময়ের কম সময় লাগতো, ঠিক আছে? ওকে, চলো সামনে আগাই। কি বলছে? জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? হরমোন। আসো, হিস্টোলজি প্রথমেই বাদ, কারণ হিস্টো মানে কি? টিস্যু। ইকোলজি, সাইটোলজি। সাইটো শব্দের মানে কি? কোষ। তাহলে থাকলো কে বলো তো? হরমোন নিয়ে আলোচনা করা হয়, কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্ডোক্রাইনোলজি। যখন কোনো শব্দ নতুন করে পড়ছো চেষ্টা করবে সেটা একটু ভেঙে ভেঙে পড়ার, তাহলে কি হবে? তোমার মাথায় বেশিক্ষণ থাকবে, ঠিক আছে? পড়াশোনাটা একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। প্রতিদিন 7টা থেকে 10টা পর্যন্ত পড়ার টেবিলে বসে থাকা মানে তুমি পড়াশোনা করছো না। তোমার পড়াশোনাটাকে সেভাবেই পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যেন তুমি কি উপকৃত হও, ঠিক আছে? তাহলে বুঝলাম কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্ডোক্রাইনোলজি, যেখানে মূলত হরমোন নিয়ে আলোচনা করা হয়। ওকে, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? দেখি তোমরা বলো, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, নিমফিয়া নাউচালি, কপসাইচুস সেলুলারিস। বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে কিন্তু তোমার কিছু নিয়মও ফলো করতে হয়। যেমন এটা যেহেতু আমরা এইভাবে লিখেছি টাইপ করা, সেই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে লিখতে হয়? ইটালিকে। যদি তুমি খাতায় লিখতে কি করতে হতো? 2টা শব্দের নিচে আন্ডারলাইন করতে হতো, তাই তো? ওকে, দেখি। শেয়ারিং কিন্তু এখনো কম দেখছি। যদি 200 ক্রস না করে আমার সেই সুপার সাজেশন কিন্তু পাচ্ছ না। যদি পেতে চাও ঝটপট শেয়ার করে ফেলো। ওই তো অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। কারেক্ট অ্যান্সার কি? অ্যাপিস ইন্ডিকা। চলো, কোনটির দেহে মাইসেলিয়াম দ্বারা আবৃত? দেখো, এই যে এই জীবটার মধ্যে নিচে যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, যেটা মাটির নিচ পর্যন্ত বিস্তৃত, সেটাকে আমরা কি বলি জানো? সেটাই হচ্ছে আমাদের মাইসেলিয়াম। ওকে, এবার আমরা অপশনগুলোর দিকে তাকাই, দেখি কোনটার মধ্যে এটা যায়। প্যারামেসিয়াম হবে না, ডায়াটমও হবে না, কারণ এই দুইটা কি বলতো? এই দুইটা চলে যাচ্ছে আমাদের প্রোটিস্টাতে। ব্যাকটেরিয়াও হবে না, কারণ সে চলে যাচ্ছে কি? মনেরা গ্রুপে। তাহলে আমাদের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা আবৃত? এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এ, পেনিসিলিয়াম, ঠিক আছে? ওকে, পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কি? দেখো, আমরা বৈজ্ঞানিক নামের 2টা অংশ জানি, রাইট? একটা হচ্ছে গণ, আরেকটা কি? প্রজাতি, তাই তো? আমাকে জানতে চাচ্ছে যে পেঁয়াজ যে আছে, এই পেঁয়াজের বৈজ্ঞানিক নামের এই প্রথম অংশটা কি? গণ অংশটা কি? কি হবে দেখি? প্রথম অংশটা অবশ্যই কি হবে? অ্যালিয়াম। তারপরের অংশটা কি? সেপা, তাই তো? ওকে, আর্কিগোনিয়াট জীব কোনটি? আর্কিগোনিয়েট শব্দটার মানে হচ্ছে এটা উদ্ভিদের একটা স্ত্রী জনন অঙ্গ, উদ্ভিদের, ঠিক আছে? এখন দেখো তো অপশনগুলোর দিকে একটু ভালো মতো তাকাও। মাশরুম তো উদ্ভিদের মধ্যে আমি কনসিডার করবই না, ব্যাকটেরিয়াও না, পেনিসিলিয়ামও না, কিন্তু শৈবাল কি? শৈবাল একটা উদ্ভিদ। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার হবে ডি, শৈবাল। আর্কিগোনিয়াট শব্দটার মানেটা আমরা বুঝতে পারছি।
এটা মূলত জীবের, উদ্ভিদের বিশেষ করে একটা জনন অঙ্গ, স্ত্রী জনন অঙ্গ, ঠিক আছে? স্ত্রী জনন অঙ্গ, যেটার মাধ্যমে সে প্রজনন বা বংশগতির ধারা তার সম্পন্ন করে। এখানের অপশনগুলোর মধ্যে প্রথম যে তিনটা ছিল সেই তিনটার একটা উদ্ভিদের ধারার মধ্যে পড়ছেই না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ডি, শৈবাল। ঠিক আছে, ওকে, চলো এবার এটার উত্তর দাও আমাকে। নিচের কোনটি প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, বিবর্তন, বলেই দিলাম বিবর্তন বিদ্যা। এখানে প্রাণের বিকাশটা নিয়ে কি করি আমরা? মূলত আলোচনা করে থাকি। এই যে মানুষের ধারা শুরুতে যেমন ছিল এখনো কি ঠিক সেম আছে না? হাইটের তো একটা বিশাল ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এই যে এই জিনিসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে আসছে, এই ধারাটাই হচ্ছে বিবর্তন। এবং যেই শাখায় এটা নিয়ে আলোচনা আমরা করে থাকি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বিবর্তন বিদ্যা। ওকে, কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? প্রথম কথা, ব্যাকটেরিয়া কি? আদিকোষ। কেন আদিকোষ? নিউক্লিয়াস সুগঠিত না। এখন বলো আমাকে যে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? প্লাস্টিড তো অবশ্যই হবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও হবে না, মাইটোকন্ড্রিয়াও হবে না। যে কোনো কিছু বাঁচার জন্য কি দরকার? প্রোটিন দরকার, ঠিক আছে? প্রোটিন দরকার। আর এই প্রোটিনটা কিভাবে আসে বলো তো? প্রোটিনটা কোন অঙ্গাণুর মাধ্যমে আসে? সেটা কি? রাইবোজোম। কারেক্ট অ্যান্সার কি হবে আমাদের? রাইবোজোম। ক্লিয়ার? এখন পর্যন্ত আমরা সবগুলো এমসিকিউ বুঝতে পারতেছি, ট্রিক্সগুলো বুঝতে পারতেছি যে কোন কত ডিপ থেকে আমাদের কোশ্চেনগুলো আসতেছে। তোমার যদি একটা টপিকের বেসিক ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবা না। তো এখন থেকেই চেষ্টা করবা নতুন নতুন যে শব্দগুলো শিখতেছো, যেমন আর্গিকোনিয়েট একটা নতুন শব্দ ছিল, তুমি যদি এটা না জানতা যেটা এটা মূলত উদ্ভিদেই থাকে, তাহলে কি হয়তো বলো তো? অপশনগুলো দেখে তুমি অনেক কনফিউজড হয়ে যেতে যে আসলে এক্স্যাক্ট অ্যান্সার আমার কোনটা হচ্ছে। তাই আমাদের ওইভাবে করে ডিপে যে একটু গভীরে যে পড়াশোনাগুলো করতে হবে, বুঝে বুঝে। ঠিক আছে, ওকে। জীবজগৎ সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে আনতে সাহায্য করে কোনটি? কি মনে হয়? চারটা অপশন দেওয়া: ট্যাক্সোনমি, এন্টোমোলজি, ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড জেনেটিক্স। এখন আমরা প্রথম অধ্যায় পড়ছি। ওকে, কি মনে হয় এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সহজ এবং সুন্দরভাবে শাখা প্রশাখায় বিন্যস্ত করে খুব চমৎকারভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা ঠিক। সেটার ক্ষেত্রে কি হবে কারেক্ট অ্যান্সার? এক্স্যাক্টলি, এই তো সবাই পড়াশোনা করতেছো। কারেক্ট অ্যান্সার কি হবে? ট্যাক্সোনমি। ভেরি ভেরি গুড। চলো, মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? প্রথমে বলো তো এই শব্দটার মানে কে কে জানো? হেটারোট্রফিক শব্দটার অর্থটা কি আসলে বলো তো? কারা কারা জানো হেটারোট্রফিকের মানেটা কি? আমরা লাইভটা ঝটপট আমাদের ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দিই। দেখো আজকের লাইভ ক্লাসটাতে কিন্তু শুধু কিন্তু এমন না যে বোর্ডের এমসিকিউগুলো আমরা সলভ করছি, সলভের মাঝে মাঝে আমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলোর অনেকগুলা টপিক ক্লিয়ার হচ্ছে। তাই তো, অনেকগুলা টপিক ক্লিয়ার হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, কিভাবে তুমি এমসিকিউতে অ্যান্সার করবে, বায়োলজির এমসিকিউর জন্য তুমি কিভাবে পড়াশোনা করবে, সব কিছুই কিন্তু আজকের লাইভটাতে তুমি A to Z পেয়ে যাচ্ছ।
এখন দেখো নিজে স্বার্থপরের মতো একাই সব কিছু নিয়ে ফেললা, ফ্রেন্ডদেরকে শেয়ার করলা না, ওদেরকে বললা না, ওদের কি ভালো লাগবে? লাগবে তো না, তাই ঝটপট শেয়ার করে দাও। আর এরকম কিন্তু আরও নানা গাইডলাইন কিন্তু তোমাদের জন্য একদম পুরো দমে রেডি করা এসএমপি এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি করছে। তো ঝটপট জয়েন হয়ে যায় আমাদের সাথে, আরও অনেক এরকম গাইডলাইন তোমাদের জন্য রেডি করা আছে, ঠিক আছে? ওকে, পরভোজি, এক্স্যাক্টলি, এই তো তাবাসুম, শাকিলা, ইর্তিজা, ওকে, সৈকত একদম ঝটপট কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। হেটারোট্রপিক মানেই হচ্ছে পরভোজি। পরভোজি কারা থাকে বলো তো? পরভোজি শব্দটার মানে কি? পর, তার মানে কি? সে নিজে খাদ্য তৈরি করতে পারে না। কেন পারে না? মানে নিজে রান্না করতে ইচ্ছা করে না, নিজের মধ্যে খাবার বানাতে ইচ্ছা করে না, তাই সে পারে না? না, খাবার তৈরি করতে পারে কারা? উদ্ভিদ। কেন উদ্ভিদ পারতেছে? উদ্ভিদ কোষের মধ্যে এমন একটা অঙ্গাণু থাকে যে সূর্যের আলোর সহায়তায় কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাবারটা প্রস্তুত করতে পারে। সে অঙ্গাণুটা কি বলতো? সে অঙ্গাণুটার, উদ্ভিদের থাকা অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিড। আমাদের মধ্যে কিন্তু প্লাস্টিড নেই। যদি প্লাস্টিড থাকতো কি হইতো বলতো? প্লাস্টিডের যে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, এটা থাকার কারণে ক্লোরোফিলের সহায়তা আমাদের কি হইতো? আমরা সবাই দেখতে এক একজনের গায়ের রং কি হয়ে যেত? সবুজ কালার হয়ে যাইত, তাই তো? সবাই সবুজ রঙের হয়ে যাইত। তাই কি হচ্ছে বলতো? আমাদের শরীরে কি নাই? প্লাস্টিড নেই। প্লাস্টিড নেই মানে কি? আমরা খাবার তৈরি করতে পারি না, এবং সেই কারণে আমরা কি? পরভোজী, যেটার ইংলিশ টার্ম কি? হেটারোট্রফিক। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কোষে প্লাস্টিড অনুপস্থিত। দেখো এখানে কিন্তু জাস্ট তোমার বুঝতে হবে যে কেন, এখান থেকে কিন্তু তোমার সিকিউর একটা প্রশ্ন দিয়ে দিতে পারতো অনুধাবনের। তাই এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে, কেন আমাদেরকে হেটারোট্রফিক বা পরভোজী বলা হচ্ছে। শুধু কি নিজে খাবার তৈরি করতে পারতেছি না ওই কারণে? না, উদ্ভিদের মধ্যে থাকে প্লাস্টিড, সেই প্লাস্টিডের মধ্যে স্পেসিফিক কোন প্লাস্টিকটা? ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের। কি করতে পারে? সূর্যের আলো নিতে পারে, নিয়ে নিয়ে কার্বন ডাইঅক্সাইডটা প্রস্তুত করে। আমাদের শরীরে প্লাস্টিক নাই, থাকলে আমরা কি হইতো? সবাই সবুজ কালার হয়ে যাইতাম, তখন গাছ আর মানুষের মধ্যে কোনো পার্থক্যই করা যাইতো না। তো এটাই তো, আমাদের শরীরে যেহেতু প্লাস্টিক নাই, তাই আমরা আমাদের খাবারটা তৈরি করতে পারতেছি না, আর এর জন্য আমরা পরভোজী বা হেটারোট্রফিক। ক্লিয়ার? ওকে, এবার জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা, তার মানে কি? এই যে একটা ধারা থেকে আরেকটা ধারায় আমরা যে আসছি, এই সময়টাকে আমরা কি বলি বলতো? এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে যে আসছে, এটাকে আমরা কি বলি? বিবর্তন, রাইট? এখন এই বিবর্তনের ইংলিশ টার্মটা কি বলতো আমাকে? বিবর্তনের ইংলিশ টার্ম কি? এখানে অপশনে থাকা এমব্রায়োলজি? না তো। হিস্টোলজি? আপু একটু আগেই বলছি হিস্টোলজি কখনোই হবে না, কারণ হিস্টোলজি মূলত কি, কি শব্দটাকে বলছে? হিস্টো মানে কি? আমি এটাকে কি নিয়ে আলোচনা করতেছি? টিস্যু নিয়ে, এটাও হবে না। প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজি মানে কি? প্যারাসাইট মানে কি? পরভোজী, পরজীব। কি হবে তাহলে বলো তো? এভলিউশন। ইংলিশ টার্মগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। এই প্রথম অধ্যায়ে তুমি দেখবা অধ্যায়ের শুরুতে ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান নিয়ে অনেকগুলা তোমার পয়েন্ট আছে, সেগুলো ঠান্ডা মাথায় ইংলিশ টার্ম সহ সুন্দর করে পড়বা। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রাণীকোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ণয় করে? দেখো একটা কথা সবসময় মনে রাখবা, প দিয়ে যা কিছু আছে সবকিছুই জীবনের সাথে খুবই রিলেটেড। প্রাণ, এখানে আসবে প্রোটোপ্লাজম, আর এদিকে আসবে তোমার প্রোটিন। এই প্রোটোপ্লাজম এবং প্রোটিন প্রাণ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প দিয়ে যা কিছু থাকবে সেটাই কি? প্রাণ বা জীবনের সাথে খুব ভাবে রিলেটেড। এটা খুব ভালো মতো মনে রাখবা। তো প্রোটিনটা কোন অঙ্গাণু তৈরি করে বলো তো? প্রোটিনটার সংশ্লেষণ মানে তৈরি বা ভাঙা যা কিছুই বলি না কেন, কে নির্ধারণ করতেছে? রাইবোজোম। এই কনসেপ্টটা একটু ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবা, যে প্রাণ প, তার সাথে প্রোটোপ্লাজম
আমরা দ্বিতীয় অধ্যায় যখন পড়ছিলাম একটা জিনিস মনে আছে, সরল টিস্যুর ক্ষেত্রে একটা টিস্যুকে আমরা বলছিলাম সেটার কোনো প্রাণ নাই। কেন বলছিলাম? তার মধ্যে কি ছিল না? প্রোটোপ্লাজম ছিল না। প্রোটোপ্লাজম খুব গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য, বিশেষ করে প্রাণকোষের বা জীবকোষের। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় নিয়ে এমসিকিউ, যেগুলো বোর্ডে খুব বেশি পরিমাণে আসে এবং যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো যে কোন কোন এমসিকিউগুলো আমাদের পরীক্ষাতে বেশি বেশি আসে। তো এবার আমি একটা ছোট্ট শর্টকাট দিয়ে দিচ্ছি যে আসলে আমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউর জন্য কোন কোন বিষয়ের দিকে মূলত খেয়াল রাখতে হবে। এটা একটু ভালো মতো নোট করে নাও। এই টপিকটা তো খুবই গুরুত্বপূর্ণ, একদম চ্যাপ্টারের শুরুতেই ফলিত জীববিজ্ঞান এবং ভৌত জীববিজ্ঞান এমসিকিউর জন্য একদম পারফেক্ট একটা টপিক হচ্ছে এই অংশটা। তো এই অংশটা খুব ভালো মতো প্র্যাকটিস করবে। তারপর যে 5টি রাজ্যের বৈশিষ্ট্য, খুব ভালো মতো পড়তে হবে। এবং শুধু কি সবগুলা বৈশিষ্ট্য আমি পড়বো না, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মনেরাতে আছে কিন্তু প্রোটিস্টাতে নেই, তাই এই বৈশিষ্ট্যগুলা খুব ভালো মতো পড়তে হবে। মূলত হচ্ছে কি বলবো, আমরা ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা খুব ভালো মতো এমসিকিউর জন্য পড়তে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে এমসিকিউর কিং। এমসিকিউ যত সবচেয়ে বেশি আসে এই প্রথম অধ্যায় থেকে, তাই প্রথম অধ্যায়টা আমাদেরকে খুব বুঝে বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? এরপরে উদাহরণগুলা খুব ভালো মতো, আপু যেমন আজকে একটা দিয়ে দিলাম যে প্রোটিস্টার উদাহরণ মনে রাখার ছন্দ, ঠিক একইভাবে চেষ্টা করবে বাকিগুলোরও এরকম ছন্দ দিয়ে মনে রাখার, কারণ এখান থেকে এমসিকিউ অনেক অনেক বেশি পরিমাণে আসে। তো এই এমসিকিউ গুলাতে দেখা যায় কি তুমি পড়ে যাচ্ছ ঠিক মতো, এবং সবাই যে কাজটা করো তোমরা কি করো, জীববিজ্ঞানের এমসিকিউ কোনো আমরা প্র্যাকটিস করব না, আমরা জাস্ট বই পড়ে যাবো, উফ আমি পেরে গেছি, আমি তো বস হয়ে গেছি বায়োলজি। এই চিন্তা থেকে বের হয়ে আসো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি তোমার দুর্বলতার দিকগুলোও কিন্তু বের করে ফেলতে পারতেছো। তাই তোমার কি করতে হবে, একটা চ্যাপ্টার পড়ার পর একটু এমসিকিউ গুলাও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? উদাহরণ এরপরে খুবই মজার, সেটা কি বৈজ্ঞানিক নাম। তো প্রথম অধ্যায় যেটাকে আমরা বলতেছি আমাদের এমসিকিউ সেশনের কিং, এই এমসিকিউ সেশনের কিং থেকে তুমি যদি এমসিকিউতে ফুল প্রিপারেশন নিতে চাও তাহলে কোন কোন অংশের উপর তোমার ফোকাস রাখতে হবে সেগুলো হচ্ছে এই চারটা বিষয়। নোট ডান? কেমন লাগলো এই নোটটা? এমসিকিউ যে কোন কোন টপিকগুলোতে আমার মেইন ফোকাস রাখতে প্রিপারেশন নিচ্ছি প্রথম অধ্যায়, ঠিক আছে? ওকে, চলো সামনে আগাই। তো আমাদের যেটা শুরুতেও আরেকবার বললাম যে তোমাদের যদি প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে চাও, যেহেতু তোমাদের প্রশ্নের ধরনে অনেক প্রকার পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা তোমাদের এখন তোমাদের শর্ট প্রশ্ন অ্যাড হয়েছে, তো অনেক কিছুতেই তোমাদের দেখা যায় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক জায়গাতেই তোমরা আটকিয়ে যাও। তো সেইটা যেন না হয় তাই তোমাদের সিকিউ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন সব কিছুর ওপর তোমাদের একটা ফুল প্যাক কোর্স নিয়ে আমরা সব টিচাররা মিলে হাজির হচ্ছি কিন্তু আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। যেহেতু এটা শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে ক্লাস, এবং এর মধ্যেই তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসতেছে, তাই টেস্ট পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমাদের টেস্ট পরীক্ষার একটা প্রস্তুতি কোর্স আমরা নামাচ্ছি। তো তোমরা যারা এসএমপিতে ভর্তি হয়েছো তারা কিন্তু এই টেস্ট পরীক্ষার প্রিপারেশন প্যাকটাও কিন্তু পেয়ে যাচ্ছ একই সাথে। তাই কি করতে হবে, ঝটপট ভর্তি হয়ে যাও, যেহেতু তোমাদের সব প্রকার গাইডলাইন দিতে আমরা সবাই একদম প্রস্তুত, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এখন আমরা একটু দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়ের প্রথম জিনিসটা কি আমাদের বলো তো? দ্বিতীয় অধ্যায়ে বাস্ট ফাইবার এর ক্ষেত্রে কোনটি সঠিক? এখন টিস্যু নিয়ে তো আমরা অনেকেই পড়াশোনা করছি, রাইট? টিস্যু মূলত একদম বেসিক কনসেপ্টে, ঠিক আছে? টিস্যু হচ্ছে কি দুই প্রকার। দুই প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে যেটাকে তুমি কি করতে পারো, এভাবে টান দিলে কি ছিঁড়ে ফেলা যাচ্ছে। ছিঁড়ে ফেলা মানে কি? সেটা কি বিভাজিত হচ্ছে। বিভাজিত কি বলো তো? বিভাজিত মানে কি? সেটা একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে। এই যে এই জাতীয় কোষগুলাকে, এই জাতীয় টিস্যুগুলাকে আমরা কি বলতেছি? এই জাতীয় টিস্যুগুলাকে আমরা বলতেছি ভাজক টিস্যু। আর আরেক প্রকার টিস্যু আছে, সেটা হচ্ছে খুবই শান্ত শিষ্ট, একদম বিভাজিত হয় না, সেটাকে আমরা কি বলতেছি? স্থায়ী টিস্যু। এই কনসেপ্টটা খুব ভালো মতো মাথায় রাখবা যে কিভাবে কি হচ্ছে। মূলত টিস্যু একটা ফুল ফ্যামিলি প্যাক, মূলত তার একটা পুরো একটা পরিবার। যে পরিবারের দুইটা ছেলে, একটা হচ্ছে খুবই দুষ্ট চঞ্চল, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করে, তার মানে কি সে হচ্ছে বিভাজিত অনেক বেশি হয়, সে কি ভাজক। আরেকটা হচ্ছে খুবই শান্ত শিষ্ট, যে জায়গায় রাখবা সে জায়গাতেই বসে থাকে, সে কি স্থায়ী টিস্যু, ঠিক আছে? এখন দেখো সবারই আকর্ষণ থাকে কি ওই শান্ত বাচ্চাটার উপর, যে ও আসলে কি করে। তো সেইভাবে আমরা এখন স্থায়ী টিস্যু নিয়ে একটু আলোচনা করি। স্থায়ী টিস্যু মূলত কি হয়? তিন প্রকার। এর মধ্যে যেটা হচ্ছে এর মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে কি বলতো? সরল টিস্যু। এখন এই সরল টিস্যু নিয়ে তোমাদের অনেকেরই নাম মনে রাখতে অনেক প্যারা হয়, তো একটা ছন্দ মনে রাখতে পারো, প্যারা কুল স্লে। প্যারা দিয়ে কি? প্যারেনকাইমা। কুল দিয়ে কোলেনকাইমা। স্লে দিয়ে কি? স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? এই ছন্দটা দিয়ে সরল টিস্যুর নামগুলা খুব পারফেক্টলি তোমরা মনে রাখতে পারো। এটার একটা নোটটা নিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে? এর মধ্যে যে একটা ধাপ থাকে, সেটার মধ্যে কি বলতো? এই যে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার আবার দুইটা অংশ থাকে, একটাকে কি বলি? ফাইবার, আরেকটাকে আমরা কি বলি বলতো? ফাইবারের মধ্যে যে জিনিসটা আসে, ফাইবারকে আমরা কি বলে থাকি মূলত? বাস্ট ফাইবার। এখন এখানে যে প্রশ্নটা, বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক, দেখো বইতে একদম এক্স্যাক্টলি দেওয়া আছে। ফ্লোয়েমের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি হয় বলতো? ফ্লোয়েমের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদের মূলত দুই প্রকার বৃদ্ধি হয়ে থাকে। এক প্রকার বৃদ্ধি হয় কি, সে উপর বরাবর বৃদ্ধি পায়। আরেকটা বৃদ্ধি হয় সে এভাবে প্রস্থ বরাবর বৃদ্ধিটা হয়। এই যে প্রস্থ বরাবর তার যে বৃদ্ধিটা ঘটে, এই বৃদ্ধিটাকে আমরা কি বলি? গৌণ বৃদ্ধি। ঠিক আছে? ঠিক আছে? একটা হচ্ছে উপর বরাবর বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে পাশ বরাবর বা প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর যে বৃদ্ধিটা পাচ্ছে সেটাকে আমরা কি বলি? সে বৃদ্ধিটাকে আমরা বলি গৌণ বৃদ্ধি। তাহলে বাস্ট ফাইবার মূলত ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা যে পড়ছিলাম, ফ্লোয়েম ফাইবারে একদম বইতে স্পেসিফিক একটা লাইন দেওয়া আছে। ফ্লোয়েম ফাইবার মূলত উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি হয়, তখন কি হয়? গৌণ বৃদ্ধির সময় এই বাস্ট ফাইবারটা কি কাজ করে থাকে না? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটা সঠিক? সেটা হচ্ছে গৌণ বৃদ্ধি যখন হয় তখন মূলত উৎপন্ন হয় বাস্ট ফাইবার। ক্লিয়ার? ওকে, চলো এবার হচ্ছে দেহের অভ্যন্তরীণ নরম এবং নাজুক অঙ্গাণু। নরম এবং নাজুক অঙ্গাণু কি কি হতে পারে? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, তাই তো? এখন বলো এইটাকে আবরণ বা সংরক্ষণ করে রাখে বা প্রোটেক্ট করে রাখে কে? স্কোয়ামাস আবরণী টিস্যু, ফাইব্রাস যোজক টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, নাকি স্কেলিটাল যোজক টিস্যু?
অবশ্যই হবে। এটার কারেক্ট অ্যান্সার কি? স্কেলিটাল যোজক টিস্যু। মূলত আবরণের কাজটা করে থাকে স্কেলিটাল যোজক টিস্যু। আচ্ছা, কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে? এখানে একটা সুন্দর চমৎকার লাইন আছে, সেটা কি বলতো? একবীজপত্রী মানে একটা বীজপত্রী যে উদ্ভিদগুলো আছে সেগুলোর মধ্যে কখনোই নেই। তাহলে অপশনের দিকে এই লাইনটা থেকেই মূলত এই প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে? তো দেখতেছো বইয়ের কোন কোন লাইন থেকে কিভাবে প্রশ্নগুলো আসতেছে, এটা একটু মাথায় রাখতে হবে। কি দেওয়া আছে? যে মূলত একবীজপত্রীতে কি থাকে না, ফ্লোয়েম প্যারেনকাইমা নেই। এখন দেখো গম, নারিকেল, ধান, এই তিনটাই মূলত হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদ। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ফ্লোয়েম প্যারেনকাইমা আছে আমে, কারণ আম কি দ্বিবীজপত্রী। তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হবে আম। তাহলে বুঝতে পারছো কোন লাইন থেকে কিভাবে আমাদের এমসিকিউ গুলো আসতেছে? ক্লিয়ার সবার এই কনসেপ্টটা? বইয়ে এরকম খুঁটিনাটি অনেক ছোট ছোট লাইন থাকে যেগুলো থেকে এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে, তাই বইটা খুব ভালো মতো পড়তে হবে। এবং দ্বিতীয় চ্যাপ্টারে অনেকগুলা ইনফরমেশনই আছে, বাট এমসিকিউ গুলা মূলত টিস্যুর অংশ থেকে অনেক বেশি পরিমাণে আছে, ঠিক আছে? ওকে, চলো 16 নাম্বারে যাই। শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ? অস্থি, ত্বকীয়, রক্ত, স্নায়ু। কি হবে কারেক্ট অ্যান্সার? দেখি ঝটপট বলো কমেন্ট আপুকে। দেখি কারা কারা আমাদের ক্লাসে এখন কারেক্ট অ্যান্সার দেয়, কারা কারা দ্বিতীয় অধ্যায় পড়ে ফেলছে। ওকে, ওকে, ভেরি গুড। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। অবশ্যই আমাদের কি বলছে, শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করে কোন কোষটা? মনে করো তোমার স্নায়ুর যে ব্যাপারটা থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল যাওয়া আসার যে ব্যাপারটা থাকে, সেটা নিয়ন্ত্রণ করতেছে কে? তোমার স্নায়ু কোষ, তাই তো? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। কোলেন কাইমা টিস্যু কোন গাছের দৃঢ়তা প্রদান করে? কোলেন কাইমা মূলত কচি ও নরম কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। এটার কারেক্ট অ্যান্সার কি হবে? মরিচ হবে না, পাট হবে না, বেগুন হবে না, কারেক্ট অ্যান্সার কি হবে? লাউ। আমাদের বইতে দুইটা এক্সাম্পল দেওয়া ছিল এখানে, কি কি? একটা ছিল কুমড়া, তাই তো? এখন কুমড়ার সাথে লাউয়ের যে কাণ্ডটা সেটা কিন্তু দেখতে অনেকটাই একই রকম, তাই তো? এই কারণে এটা কি হবে? কোলেনকাইমা টিস্যু কোন উদ্ভিদের মধ্যে মূলত দেখা যায়? সেটা হচ্ছে লাউয়ের মধ্যে আমরা দেখতে পারি। ওকে, দৃঢ়তা প্রদান করার যে কাজটা। এবার দেখো নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান? এমন একটা জিনিস যেটা আমাদের কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। যেমন আমরা একটু আগে যখন পড়াশোনা করলাম আমরা কি বললাম? প্লাস্টিক উদ্ভিদে থাকে, আমাদের থাকে না। কিন্তু আমাদের মধ্যেও এমন একটা জিনিস আছে যেটা আমাদের আছে কিন্তু উদ্ভিদের নেই, ঠিক আছে? কি সেটা? ক্রোমোপ্লাস্ট, কোষ প্রাচীর। ক্রোমোপ্লাস্ট তো হবেই না, আমাদের তো প্লাস্টিড নেই। কোষ প্রাচীরও আমাদের নেই। ক্লোরোপ্লাস্ট, সেটাও হবে না প্লাস্টিক। কারেক্ট অ্যান্সার কি হবে? সেন্ট্রোজোম। এই যে দেখো সেন্ট্রোজোম, কেন সেন্ট্রোজোমের গুরুত্ব এত বেশি? কারণ সেন্ট্রোজোম কি বলতো? আমাদের কোষ বিভাজনের যে কাজটা সেটা করতে খুবই হেল্প করে, ঠিক আছে? কোষ বিভাজনের কাজে খুবই হেল্প করে আমাদের সেন্ট্রোজোম। এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মূলত প্রাণী কোষে থেকে থাকে, ঠিক আছে? ওকে, কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে? এটা খুবই কমন একটা এমসিকিউ, যে কেন্দ্রিকা বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস নেই কোন কোষের মধ্যে?
ট্রাকিড, কি মনে হয়? ট্রাকিড তো হবে না। সঙ্গী কোষ, পরিণত সঙ্গী কোষ, কি মনে হচ্ছে? সিফ কোষ, কি মনে হচ্ছে? এই দুইটা শব্দ সঙ্গী কোষ, সিফ কোষ একটু একটু পরিচিতি লাগতেছে যে হয়তো বা নিউক্লিয়াস এই দুইটার মধ্যে একটাতেই ছিল, রাইট? সেন্ট্রোজোমও হবে না। পরীক্ষার হলে এরকম সিচুয়েশনে তো আমরা অনেক সময় পড়ি, তাই না? যে মনে হয় আচ্ছা সঙ্গী কোষ ছিল না সিফ কোষ ছিল, কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এই সিচুয়েশনগুলা তুমি যদি কি করতে চাও, অ্যাভয়েড করতে চাও, তাই বইয়ের লাইন টু লাইন রিডিং পড়তে হবে এবং একটু বুঝে বুঝে পড়তে হবে। পরিণত সিফ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, কারণ পরিণত সিফ কোষগুলো আসলে কাহিনীটা কি হয়, পরিণত সিফ কোষগুলা একটার পর একটা এভাবে বসে বসে আমাদের কি তৈরি করে বলো তো? এরকম একটার পর একটা বসে বসে এরকম একটা টানেল আকৃতির সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলি বলতো? সিফ নল, তাই তো? সিফ নল তৈরি করে, এবং এইটা তৈরি করার জন্য এদের মধ্যে কোনো প্রকার কি থাকে না, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস থাকে না। তোমার জিনিসগুলা বুঝতে হবে। যখন তুমি একটা কিছু বুঝে বুঝে পড়বা মাথায় অনেকদিন থাকবে, যদি এমনি পড়ে যাও মাথায় কিন্তু বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? আর আমি দেখতে পাচ্ছি এখনো আমাদের শেয়ারের পরিমাণ খুবই কম, তো আমার মনে হচ্ছে তোমরা হয়তোবা যে সুপার সাজেশনটা আজকে দেওয়ার কথা ছিল সেটা হয়তোবা তোমাদেরকে দিতে পারবো না। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়, সিচুয়েশন চেঞ্জও হয়ে যেতে পারে, প্লট টুইস্টও হতে পারে, তো দেখা যাক। শেয়ার যদি বেশি বেশি করে ফেলো তাহলে পেয়ে যাবা তোমাদের সুপার সাজেশনটা, যেটা আপু রেডি করে নিয়ে আসছি তোমাদের গিফট হিসেবে, সারপ্রাইজ হিসেবে। ওকে, তারপরের এমসিকিউ, প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? আবরণী টিস্যু কি কাজ করে বলো তো? আবরণ শব্দটা থেকে আমরা কি বুঝতে পারতেছি? এটা আবরণী শব্দটার মানে কি? আবৃত করে রাখে। এখন কোন ধরনের টিস্যু তোমার শ্বাসনালী মানে কি ফুসফুসের সব কিছুকে কি করে রাখতেছে? আবৃত করে রাখতেছে, সেটা কি হবে? সিলিয়া, ক্ষণপদ, ফ্লাজেলা নাকি গ্রন্থি? কি হবে বলো কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে সিলিয়া যুক্ত। এই পার্টটা খুব ভালো মতো মনে রাখবা, তিনটা কি চারটা পয়েন্ট আবরণী টিস্যুর থেকে আছে, সেগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ঐচ্ছিক শব্দটার মানে কি? ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারতেছো, নিজের মতো হাত এরকম এরকম করতে পারতেছো, তাই তো? নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারতেছো। এখন এই জিনিসটা করতে তোমার কি কাজ করতে বেশি সময় লাগতেছে নাকি কম সময় লাগতেছে? একটু আপুকে বলো তো। বেশি সময় লাগতেছে নাকি কম সময় লাগতেছে? সবার কি এমসিকিউ করতে করতে ব্রেইন কি স্টপ হয়ে গেল নাকি? বেশি সময় লাগতেছে নাকি কম সময় লাগতেছে ঐচ্ছিক পেশির কাজটা করতে? ওকে, তাহলে কি কম সময় লাগতেছে। এখন আমরা এমসিকিউ সলভের ক্ষেত্রে প্রথমে আমরা প্রশ্নটা পড়বো, দ্বিতীয়ত আমরা একটু অপশনগুলো দেখব। প্রথম অপশনে বলা আছে দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে। হ্যাঁ, এটা একটা অপশন মাথায় রাখতে পারি। কোষগুলো মাকু আকৃতির হয়। মাকু আকৃতির কোন কোষগুলো হয় বলো তো? অনৈচ্ছিক, তাহলে এই অপশনটা কি হবে? কাটা। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোন পেশিতে বলো তো? হৃদ পেশিতে। প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন, অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চালন বলতে কি? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ভিতর কোন পেশিটা মূলত থাকে? হৃৎপেশি, তাই এটাও কাটা। কারেক্ট অ্যান্সার কি হবে? দ্রুত সংকুচিত এবং প্রসারিত করতে পারতেছি, তাই তো? পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না? এটার উত্তর তো তোমরাই দিবা আমাকে, বলো দেখি কারা কারা এটার কারেক্ট অ্যান্সার দিতে পারে।
ওকে। আরেকটু আমরা চিন্তা করি। ওকে, ফাতেমা, কে, শোয়েব, মিমি, মেহজাবিন, জান্নাত, দাউদ, শোয়েব, ফাতেমা, একদম কারেক্ট অ্যান্সার দিছে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সিফ কোষ। সেটা আপু একটু আগে তোমাদেরকে পড়াইছি। এবং কেন বলছিলাম বলো তো, সিফ কোষে কেন নিউক্লিয়াস থাকতেছিল না? কারণ সেটা একটার পর একটা মিলে মিলে একটা সিভ নল তৈরি করে। ঠিক আছে? রক্ত রসে জৈব এবং অজৈব পদার্থের পরিমাণ কতটুকু থাকে? আসো, এটার একটা হিসাব নিকাশ আছে। প্রথমেই শব্দটা কি? রস। রস মানে কি? পানীয়। এই পানিটার পরিমাণটা মূলত থাকে 91 থেকে 92%, 100%-এর মধ্যে। তাহলে রক্তরসের মধ্যে পানির পরিমাণই যদি 91 থেকে 92% থাকে, তাহলে বাকি সবকিছু আর কি থাকবে বলতো? বাকি অংশতে কি থাকে? মূলত এই জৈব এবং অজৈব অংশটাই থাকে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? 8 থেকে 9%। বুঝে বুঝে পড়ো জিনিসগুলা, বারবার বলতেছি, বুঝে বুঝে এমসিকিউ সলভ করতে হবে। ফটাফট উত্তর। যেমন এটার ক্ষেত্রে মেজরিটি দেখাবে 10 থেকে 12%, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ দেখেই অপশনটাকে খুব মানে ভালো মনের মতো একটা অপশন লাগে এই অপশন বিটাকে। কিন্তু আসল ঘটনা কি? রক্ত রস মানে কি? পানীয়র পরিমাণ বেশি। পানির পরিমাণ কত থাকে? 91 থেকে 92%। তাহলে 100-র মধ্যে 91 থেকে 92 আমি যদি বাদ দিই, থাকে কি? 8 থেকে 9%। এবং সে অংশ জুড়ে কি থাকে? জৈব এবং অজৈব পদার্থ। কোনটি প্লাস্টিড নয়? এটা খুবই ইজি। ক্লোরোপ্লাস্ট একটা প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট একটা প্লাস্টিড, লিউকোপ্লাস্ট একটা প্লাস্টিড। টিনোপ্লাস্ট বলতে এই ইহজীবনে কোনো প্রকার প্লাস্টিড নেই। তাই কারেক্ট অ্যান্সার কি হবে? টিনোপ্লাস্ট। ওকে। প্লাস্টিড কত প্রকার? আগের এমসিকিউতেই বলে দিছি, অবশ্যই সেটা কত হবে? 3 প্রকার। আচ্ছা, এই ছিল আমাদের 2 নাম্বার থেকে পরীক্ষাতে আসার মতো এমসিকিউ। এখন তোমাদের কি মনে হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে মূলত কোন অংশ থেকে? দেখি কারা কারা বলতে পারো। কারা কারা বলতে পারতেছো? মানে কি মনে হচ্ছে যে এতগুলা যে এমসিকিউ সলভ করালাম সেকেন্ড চ্যাপ্টার থেকে, কি মনে হচ্ছে যে কোন অংশ থেকে মূলত আমাদের বেশি বেশি এমসিকিউ আসে? টিস্যু। এই যে অর্ণব একদম কারেক্ট পজিশনে, ও একদম ঠিক কথা বলছে। কি কোনটা থেকে আমাদের বেশি আসে? টিস্যু থেকে। টিস্যু থেকে আমাদের এমসিকিউটা খুব খুব বেশি পরিমাণে আসে। এবং একই সাথে এই যে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের মধ্যে যে পার্থক্যটা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য। 3 নাম্বার হচ্ছে যেটা থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, রক্ত। এবং আরেকটা হচ্ছে নিউরন। ঠিক আছে? এই টপিকগুলা থেকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে অনেক অনেক বেশি পরিমাণে তোমার এমসিকিউ আসে। এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখো, যখন পড়বা তখন আপুর অ্যাডভাইসটা নিয়ে সে অনুযায়ী পড়াশোনাগুলো করবা। এই যে নীল একটা চমৎকার উত্তর দিয়ে ফেলছে। মাইটোকন্ড্রিয়া থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে, তবে এমসিকিউটা আসে একটু কম। তারপরও এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের যেই প্রশ্নগুলা সবচেয়ে বেশি পায় আপু, সবচেয়ে কঠিন, কিছু মাথা থাকে না, এত এত ইনফরমেশন,
কোনটা রেখে কোনটা পড়বো, পাগল হয়ে যাচ্ছি, এরকম নানাবিধ জিনিস তোমাদের থেকে অনেক অনেক কমপ্লেন পাই সেকেন্ড চ্যাপ্টারটা থেকে। দেখো সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার বায়োলজির কি বলবো ভিত্তি, ঠিক আছে, একটা ভিত্তি। সেই ভিত্তিটার মধ্যে অনেক কিছু থাকবে, ঠিক আছে। আর তোমার টপিকটার নাম কি, জীবকোষ ও টিস্যু, তুমি কোষ নিয়ে পড়তেছো, টিস্যু নিয়ে পড়তেছো, এটার বিভিন্ন প্রকারভেদ থাকবে। আমি বলবো যে তুমি একটু আগ্রহ নিয়ে একটু মজা মজা করে পড়তে থাকো, তাহলে দেখা যাবে বোরিং যে ভাবটা থাকে, বোরিং যে পার্টটা থাকে এই অধ্যায়, সেটা কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে। একটু বুঝে বুঝে পড়তে থাকো, দেখবা প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আর তোমাদের খুব একটা বেশি কিন্তু অত বেশিও কিন্তু আসে না, যেমন তোমাদের এমসিকিউর জন্য টিস্যু খুবই পারফেক্ট একটা টপিক, কোশ্চেন বানানোর জন্য খুব বেশি আসে। আরেকটা আসে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য থেকে, রক্ত, নিউরন, মাইটোকন্ড্রিয়া। তারপর তোমাদের হচ্ছে নিউক্লিয়াস থেকে মূলত সিকিউ অনেক বেশি আসে, তোমাদের সিকিউর যে প্রশ্নগুলো আসে সেগুলো নিউক্লিয়াস থেকে অনেক বেশি আসে, নিউরন থেকেও আসে, মাইটোকন্ড্রিয়া থেকেও আসে, প্লাস্টিড থেকেও আসে। এই জিনিসগুলো ভালো মতো পড়বা। তারপর পেশি থেকে সিকিউর জন্য অনেক অনেক প্রশ্ন আসে, তো এগুলা তোমার বুঝে বুঝে পড়তে হবে, এমসিকিউর জন্য কোনগুলা কিভাবে পড়তে হবে আর সিকিউর জন্য কিভাবে পড়তে হবে। সিকিউতে মূলত তুমি একটা প্রশ্নের অ্যান্সার লিখতেছো, তাই তোমার প্রিপারেশনটাও কি ওভাবে লিখতে হবে, একটা টপিকের কোন কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে করে বুঝে বুঝে মনে রেখে রেখে পড়তে হবে। এমসিকিউর জন্য তোমার কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। ওকে, চলো এবার সামনের দিকে একটু আগাই। আর আরেকটা হচ্ছে তোমাদের তো আমরা এসএমপিতে সিকিউর সাজেশন দিব অলরেডি বলে ফেলছি, এমসিকিউর সাজেশন দিব বলে ফেলছি, শর্ট কোশ্চেনের সাজেশন দিব বলে ফেলছি। আরেকটা জিনিস আমি এখান থেকে মিস করে গেছি, তোমাদেরকে আমরা শুধু এখানে যে ক্লাসগুলো করাবো সেটাই না, সাজেশন দিব সেটাই না, তোমাদেরকে পুরো দমে একটা প্র্যাকটিসের উপর রাখা হবে। পুরোটা সেশনে তোমাদেরকে বিগত বছরের বোর্ড প্রশ্ন, বিশেষ করে 18, 19, 24, 25 সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হবে, এবং প্র্যাকটিস করানোর মাঝে মাঝে তোমাদেরকে বলা হবে যে আসলে বোর্ডের প্রশ্নগুলো এই টপিক থেকে যেহেতু এইভাবে আসে, তাই তোমার পড়তে হবে কিভাবে। তাই তুমি যদি এই ধরনের সাজেশন পেতে চাও তাহলেও কি মাথা ঠান্ডা রেখে এই আমাদের যে এসএমপি কোর্সটাতে আছে জয়েন হয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, এবার আসি তৃতীয় অধ্যায়। বলো এটার অ্যান্সার দাও, কারা কারা পারে এটার অ্যান্সার দিতে। তোমাদের এসএমপির যে মূলত ক্লাসটা সেটা ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু তার আগে তোমাদের তো টেস্ট পরীক্ষাও আছে, টেস্ট পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে হবে, টেস্ট পরীক্ষাতে একটা সেরা প্রিপারেশন নিতে হবে। তো সেটার কিন্তু প্রস্তুতি কোর্স, টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোর্সটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং তোমরা যারা এসএমপিতে ভর্তি হবা তারা কিন্তু টেস্ট পরীক্ষার যে প্রস্তুতি কোর্স আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার সুমনা বলতেছে সি। ওকে, সুমনা বলতেছে সি, কিন্তু আরেকজন বলে ফেলতেছে এ। এখানে একটা ঝামেলা হয়, একটা জিনিস সবসময় মনে রাখবা, জনন কোষ যদি বলা হয় সৃষ্টি, সেটা হবে মিওসিস, ঠিক আছে, সেটা হবে তোমার মিওসিস। আর যদি তোমাকে এখান থেকে বলা হয় জনন সংখ্যা বৃদ্ধি করার কথা যদি আসে, সেই ক্ষেত্রে হবে মাইটোসিস। তোমার প্রশ্নটাতে এখন কি চাচ্ছে বলো তো,
তোমার প্রশ্নটাতে জানতে চাচ্ছে জনন কোষ সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে। তাহলে বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে কোন প্রক্রিয়াতে, সেটা হবে মাইটোসিস। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে। ওকে, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? মূলত মাইটোসিসের এমন একটা ধাপ আছে যেটাকে আমরা কি বলি বলতো, অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপটাতে আমরা ক্রোমোজোমের নানা আকৃতি দেখতে পাই। এর মধ্যে কয়েকটা আছে খুবই কমন, সেটা কি? বি, এল, জে, আই। এখন এগুলার নামের মধ্যে মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। মেটা কোনটা, সাবমেটা কোনটা, অ্যাক্রো কোনটা, টেলো কোনটা? বুঝে গেলাম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে 27 নম্বরের? অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এই ছন্দটা অনুযায়ী মনে রাখবা, মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো, VLJI। ঠিক আছে, ওকে। নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে? এটা খুবই বইয়ের একদম বেসিক থেকে আসা। কোনটা বলো তো, কি হবে কারেক্ট অ্যান্সার? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার মূলত কিভাবে হচ্ছে বলতো, যখন একটা কোষ এমনভাবে বৃদ্ধি হয় যেটা অস্বাভাবিক। ঠিক আছে, যেই কোষের বৃদ্ধিটা হচ্ছে অস্বাভাবিক, এই অস্বাভাবিক কোষের বৃদ্ধির কারণে কি হয়, সেখানে একটা টিউমার আকার সৃষ্টি হয় এবং এই টিউমারটা আস্তে আস্তে কি হয়, ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে এটার? প্যাপিলোমা। এই ভাইরাসটা মূলত ক্যান্সার সৃষ্টি করে থাকে। আচ্ছা, সকল বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? একদম বেসিক কোর কনসেপ্ট, কিভাবে হয় বলো তো? পুং গ্যামেট বাবার থেকে আসে, মার থেকে কি আসে? স্ত্রী গ্যামেট, মানে জনন কোষ যেটা আসলো, এসে কি তৈরি করে বলো তো? জাইগোট। এবং পরবর্তীতে এই জাইগোটটা বিভাজিত কোষ, টিস্যু, অঙ্গ, এভাবে পুরো বডিটা তৈরি হয়। তাহলে বলো তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে জাইগোট। ওকে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? স্পিন্ডল যন্ত্র একদম শুরুই হয় মূলত আমাদের এই যে এই ছবিটা, প্রো মেটাফেজ ধাপ। এখানে থাকা এই যে অংশগুলো, এগুলাই কি স্পিন্ডল যন্ত্র, যেটা তৈরি হচ্ছে কোন ধাপে? প্রো মেটাফেজ। মেটাফেজের ঠিক আগের ধাপটাতে মূলত এইভাবে তৈরি হচ্ছে। কোষ বিভাজন ক্রোমোজোমের কোন আকারটিকে সাবমেটাসেন্ট্রিক বলা হয়? দেখি 31 নম্বরের উত্তর তোমরা দাও আমাকে। ওকে,
আমরা কি লাইভটা শেয়ার করতেছি? যদি না করে থাকি তাহলে কিন্তু বিশাল বড় একটা জিনিস মিস করে ফেলতেছি। আবারও বলে দিচ্ছি, যদি তোমরা 200% প্রস্তুতি নিশ্চিত করতে এই সুপার সাজেশনটা পেতে চাও, কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। আর শেয়ারিং ইজ কেয়ারিং, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, দেখি। ইয়াস, কারেক্ট অ্যান্সার হবে বি। দেখি এখন অবধি দাউদ খুব ভালো মতো ক্লাস করে যাচ্ছে, সে প্রত্যেকটার কারেক্ট অ্যান্সার একদম পারফেক্টলি দিচ্ছে। ওকে, ফাতেমাও একদম পারফেক্টলি সবগুলার কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি ভেরি গুড। আমি কিন্তু দেখছি যে কারা কারা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিচ্ছে, কারা কারা ক্লাসটা ঠিক মতো করছে, ঠিক আছে? ওকে, ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে, ভেরি গুড। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? দেখো, একটা ধাপ আছে পানি যোজন ঘটে, আরেকটা হচ্ছে পানি হ্রাস পায়। পানি হ্রাস পায় মানে কি? পানিটা বের হয়ে যায়। মূলত কোন ধাপে বলো তো পানিটা বের হয়ে যায়? সেটা কি? এমন একটা ধাপ যখন তোমার নিউক্লিয়াসটা কি হবে? আকারে বড় হবে, তার ভেতরে থাকা পানিগুলা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এই ধাপটাকে আমরা মূলত কি ধাপ বলে থাকি? এটা হচ্ছে মূলত প্রোফেজ ধাপ। এই দেখো, এখানে ক্রোমোজোম গুলাকেও দেখো একটু কি অবস্থায় আছে, এবং এই ধাপটাতে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে সেটা আস্তে আস্তে কি হবে বলো তো? আস্তে আস্তে চলে যেতে থাকবে এবং পানি বের হতে থাকবে এবং ক্রোমোজোম গুলা একটা অবস্থায় পৌঁছে যাবে, ঠিক আছে? ওকে, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ? দেখো, আমি যে একটু আগে প্রোফেস পড়ালাম, আমি কি বললাম? নিউক্লিয়ার মেমব্রেন এবং তোমার কি হচ্ছে? নিউক্লিওলাসটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমি কি বলছি একবারও সম্পূর্ণ বিলুপ্ত হচ্ছে? সম্পূর্ণ বিলুপ্ত হয় এমন একটা পর্যায়ে, তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি, যেই সময়টায় ক্রোমোজোমটা সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। এবার আমাকে বলো, এটার কারেক্ট অ্যান্সার কি হবে? প্রোফেস, প্রোমেটাফেস, প্রোমেটাফেস নাকি টেলোফেস? মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে? এক্স্যাক্টলি, কারেক্ট অ্যান্সার হবে কি? মেটাফেজ। মেটাফেজে সবচেয়ে বেশি ক্রোমোজোম খাটো ও এবং মোটা হয় এবং এই সময়টাতে একদম ভিন্ন একটা পরিস্থিতিতে চলে আসে। যেমন প্রোফেজে কি হয়? পানিটা বের হয়, নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ক্রোমোজোমগুলোকে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারি। এরপরের ধাপটাতে কি হয়? ওই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসটা আস্তে আস্তে মানে তোমার হারাতে থাকে, কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি এবং স্পিন্ডল যন্ত্র আসে। কিন্তু মেটাফেজে একদম পুরোপুরি একটা নতুন ধাপে চলে আসে, ঠিক আছে? ওকে, যে বলতেছেন যে টেলোফেজ হবেই হবে, পড়াশোনা ঠিক মতো করতে হবে। দেখো এই চিত্রটা দেখো, দুইটা চিত্র দেওয়া, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই চিত্রটা কি বলতো? এই চিত্রটা মূলত হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। এখন অ্যামাইটোসিস কাদের হয় বলতো? আমাদের হয় নাকি এককোষীদের হয়? এককোষীদের হয়। কিভাবে হয় এবং এদের মূল বৈশিষ্ট্যটা কি থাকে? অপশনগুলো একটু পড়ি, দেখি কোনটা মিলে। নিউক্লিক বস্তু প্রোটোপ্লাজম এ ছড়ানো থাকে, নিউক্লিয়াস পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এটা তো কখনোই হবে না। এককোষী মানে কি? আদিকোষ। আদিকোষ মানে কি? নিউক্লিয়াস সুগঠিত নয়, কোনো আবরণের মধ্যে নেই। কারেক্ট অ্যান্সার কি হবে? দুই তো বাদ পড়েই গেল, এক এবং তিন, ঠিক আছে? বুঝছি এমসিকিউটা? ওকে, ইয়েস, স্বর্ণা কারেক্ট অ্যান্সার দিছে, ফারহান লাবিব কারেক্ট অ্যান্সার দিছে,
ইকরাম কারেক্ট অ্যান্সার দিচ্ছে, শ্রিন কারেক্ট অ্যান্সার দিছে, মাহফুজুর রহমান, রিহান কারেক্ট অ্যান্সার দিছে। ভেরি ভেরি গুড, তোমাদের জন্য তালি যে যারা এটা ক্যাচ করতে পারছো, ভেরি গুড। আর যারা খুব চমৎকারভাবে ক্লাস মানে গল্প করে যাচ্ছ, স্প্যাম করে যাচ্ছ, দেখো পরীক্ষার হাতে কিন্তু আছে 5 মাস, এটা একটু মাথায় রেখো। ক্লাসটা যখন করছো ক্লাসে পুরোপুরি মনোযোগ দাও। ওকে, এরপর এটা দেখো চিত্র বি, এটা কি মিওসিস, বলেই ফেলতেছে এটা মিওসিস, অবশ্যই এটা একটা মিওসিস। কেন মিওসিস? এক্স ওয়াই অপশনগুলো একটু পড়ি। এক্স ওয়াই গ্যামেট, এক্স ওয়াই কোন বিভাজনের মাধ্যমে আসতেছে? আমাদের অবশ্যই মিওসিসের মাধ্যমে। এক্স 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 ওয়াই গ্যামেটের সংখ্যা হ্রাস করবে, পিতা সন্তানের আচরণে পার্থক্য দেখা দিবে। 3 নাম্বার তো একদম কারেক্ট। তোমার প্রশ্নটাতে আরেকটা পিক পয়েন্ট হচ্ছে, এখানে বলছে স্বাভাবিক কার্যক্রম। যখন একদম স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে তখন বলো তো অতিমাত্রায় তৈরি করবে কি করবে না? অতিমাত্রায় তৈরি করবে কি করবে না, কি মনে হয়? মিওসিসটা স্বাভাবিক ধাপে যখন ঘটতে থাকে তখন কি এদের মধ্যে কোনো প্রকার অতিমাত্রায় তোমার পুংজনন কোষ, স্ত্রীজনন কোষ তৈরি হওয়ার কোনো কিছুকে আমরা দেখি? দেখি তো না। কারেক্ট অ্যান্সার কি হবে? 2 ও 3। অবশ্যই এটাকে আমরা মিওসিসকে কি বলি? মিওসিসের একটা বিশেষ নাম আছে, সেটা কি? হ্রাসমূলক বিভাজন, তাই তো? কারণ অর্ধেক হয়ে যায় সবকিছু। এবং অবশ্যই এখানে একটা ধারা থেকে আরেকটা ধারা, একটা বংশ থেকে যখন আরেকটা বংশ প্রথম প্রজন্ম থেকে যখন দ্বিতীয় প্রজন্মতে যাচ্ছে, এদের বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা মিল কিছুটা অমিল থাকে। এই যে পিতার বৈশিষ্ট্য ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে আসছে, সেটাও কিন্তু মিওসিস এর থ্রুতেই হয়ে থাকতেছে। ওকে, উপরের চিত্রটি মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে বলো তো? ক্রোমোসোমগুলা প্রথম কথা আলাদা হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার দিয়েই তারা আলাদা হয়ে গেছে এবং বিপরীত দিকে যাচ্ছে। এর আগের ধাপটাতে তারা ছিল এই অংশে, এখন তারা চলে যাচ্ছে এই 2 দিকে। তাহলে এটা কি হবে বলো তো? প্রোফেজ তো হবেই না, মেটাফেজও হবে না, টেলোফেজ তো শেষ ধাপ। কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যানাফেজ। ঠিক আছে, এই প্রশ্নটা থেকে সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়, একদম কারেক্ট। বিকর্ষণ শক্তি হ্রাস পায়, বিকর্ষণ মানে কি? একজন আরেকজনের থেকে দূরে সরে যাওয়া। এটা এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? দেখো তো ক্রোমাটিক গুলা একটা থেকে আরেকটার কি দিকে আসতেছে নাকি দূরে সরে যাচ্ছে? বলো তো বিকর্ষণ শক্তি কি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে? 37 এর সি নাম্বার অপশন তো হবেই না, দুইটাতেই বলতেছে 2 ও 2, 2 ও 2 তো হবেই না। কারেক্ট অ্যান্সার কি হবে? 1 ও 3। বিকর্ষণ মানে কি? একটা আরেকজনের থেকে দূরে সরে যাওয়া, এখানে দূরে সরে যাওয়াটা অনেক বেড়ে গেছে। হ্রাস মানে কমে যাওয়া, এখানে কিন্তু কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই যে চমৎকার ভাবে বৃষ্টি বলতেছেন হ্রাস পাচ্ছে, হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি পাওয়া না। একজন আরেকজনের থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে, তার মানে তাদের বিকর্ষণটা যে, আকর্ষণ মানে কাছে আসা, বিকর্ষণ মানে দূরে চলে যাওয়া। এখানে কিন্তু বিকর্ষণটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে দেখে কিন্তু একজন আরেকজনের থেকে চলে যাচ্ছে, তাই 2 নাম্বার অপশনটা কাটা যাবে। এই ধরনের যে প্রয়োগের যে অনুধাবনমূলক যে এমসিকিউ গুলা থাকে, খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কোনটি, এবার আসি তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম এমসিকিউ, কোনটি সবুজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ নয়? গতিপথের আমরা 3টা পড়ছিলাম, এখানে এমন একটা অপশন আছে যেটা এই কার্বনের গতিপথের সাথে একদমই যায় না।
আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসতেছি। যদি আমাদের শেয়ারিং ওমনে না হয়, আমরা কিন্তু পাচ্ছি না আমাদের সুপার সাজেশনটা। ঠিক আছে, ওকে। ওয়াটসন এবং ক্রিক এরা কার্বন ডাই অক্সাইড বিজারণের সাথে কখন, কোন সময়, কিভাবে যুক্ত ছিল বলেন। এই যে যারা চমৎকারভাবে ডি কে কারেক্ট অ্যান্সার বলতেছেন, বলেন। এরা তো মূলত ডিএনএ এর সাথে যুক্ত ছিল। এরা কবে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলো? কারেক্ট অ্যান্সার কি হবে? ক্যালভিন, হ্যাচ এবং কেসলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। এখানে আমার প্রশ্নটাতে কি বলছে? কোনটি সবুজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড বিজারণের গতিপথ নয়? তাহলে গতিপথ নয় কি হবে? অবশ্যই ওয়াটসন এবং ক্রিকের যে চক্রটা সেটা ডিএনএ রিলেটেড, কার্বন ডাই অক্সাইড রিলেটেড না। ঠিক আছে, এবার আসি কোনটি C4 উদ্ভিদ। ঠিক আছে, এই ছন্দটা দিয়ে আমরা C4 উদ্ভিদের নামগুলা মনে রাখতে পারবো। ওকে, তাহলে আ দিয়ে কি আসতেছে বলো তো? আখি দিয়ে আখ। ঠিক আছে, মনির তোমার ম দিয়ে আসতেছে মুথা ঘাস। তারপর তোমার এই যে ন দিয়ে কি আসতেছে? তারপরে ভুয়া দিয়ে কি আসতেছে? ভুট্টা। আর এই যে এই দুয়ের, এটা দিয়ে কি আসতেছে? দূর্বা ঘাস। এই ছন্দটা মনে রাখলে এই যে তোমাদের C3 আর C4 উদ্ভিদ নিয়ে তোমরা যে কনফিউজড হয়ে যাও সেটার হবে না। ঠিক আছে, এই ছন্দটা তুমি যদি মনে রেখে এটা দাগাও তাহলে তোমাদের যে C4 আর C3 উদ্ভিদ নিয়ে খুবই একটা কনফিউশন থাকে সেটা কিন্তু আর থাকবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, সেটা হচ্ছে আখ। কারণ আমাদের এই ছন্দের মধ্যে আখির থেকে আমরা আখের কথা শুনছি, বাকি একটাও এখানে ছিলই না। তাহলে C4 উদ্ভিদ কিভাবে আমরা এই ছন্দটা দিয়ে কিন্তু মনে রাখতে পারতেছি। চলো সামনে আগাই। সামনের এমসিকিউগুলো কি বলছে? শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? শক্তি আমরা কিভাবে উৎপাদন করি বলো তো? তার সাথে কি অ্যাড করি? 6 অণু অক্সিজেন, তারপর আমার এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড, এবং একই সাথে আমার কি হয়? 6 অণু পানি, এবং একই সাথে আমার প্রচুর পরিমাণে কি তৈরি হয়? এটিপি। এখন এটা হচ্ছে মূল আমাদের সমীকরণ আমাদের শক্তি উৎপাদনের ক্ষেত্রে। এখানে দেখো তো কোথাও পানি কি বলছি ব্যবহৃত হয়, মানে এই অংশটুকুতে কাজে লাগে, যেটা ব্যবহার করে তুমি শক্তি পাও। এখানে পানি আছে? নাই। কার্বন ডাই অক্সাইড আছে? নাই। কার্বন মনোক্সাইড আছে? নাই। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অক্সিজেন। ঠিক আছে, শক্তি উৎপাদনে পানি ব্যবহৃত হয় না। এই যে দেখো এটা কি? অক্সিজেন। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি? অবশ্যই এটা কি হবে বলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা C4 উদ্ভিদে পেয়ে থাকি। এর জন্য নাম কি হয়েছে বলো তো? C4। যদি আমরা সংকেতটা একটু লিখতে চাই কি হবে?
এটা হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। দেখি কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মাইটোকন্ড্রিয়া স্বাভাবিক শ্বসনের কোন কোন ধাপের সাথে সম্পর্কযুক্ত? প্রথম এবং দ্বিতীয় দুইটাই হয় সাইটোপ্লাজমে। লাস্টের যে দুইটা ধাপ থাকে, তৃতীয় এবং চতুর্থ, এই দুইটা মূলত হয়ে থাকে আমাদের মাইটোকন্ড্রিয়া। কারণ চতুর্থ ধাপের মধ্যে কে থাকে? ক্রেবস। এবং যেটাতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। এবং এটা কোথায় হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াকে। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? পাওয়ার হাউস। পত্ররন্ধ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়? পাতায় পানির পরিমাণ বৃদ্ধি পেলে? না তো। বাতাসে অক্সিজেনের ঘনত্ব? বাতাসে সালফেটের পরিমাণ যদি 1%-এর কম হলে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে যায় তখন কি হয়? পত্ররন্ধ্রগুলার উপরের যে স্টোমাটা থাকে সেটা বন্ধ হয়ে যায় এবং সেই কারণে এই টাইমটাতে পত্ররন্ধ্রগুলো আর খোলা থাকতে পারে না। এরপরে সালোক সংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ কি? বলো। কোন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার সালোক সংশ্লেষণে? কি দরকার হয়? অক্সিজেন? অক্সিজেন তো না, গ্লুকোজ তো নিজেই তৈরি হয়, হাইড্রোজেনও না। কি? কারেক্ট অ্যান্সার হবে পানি। ঠিক আছে, চলো। পাইরুভিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটা? একদম বইয়ে টু দ্য পয়েন্টে, C3H4O3। ঠিক আছে। অবাত শ্বসন সম্পর্কে নিচের কোনটি সঠিক? বলো তো, এটার কারেক্ট উত্তর তোমরা দাও তো কমেন্টে। তোমাদের বইয়ে আমি বলি, তোমাদের প্রথমে 4টা ধাপের কথা লেখা ছিল, কিন্তু মূলত একদম এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে লেখা ক্রেবস চক্র এবং ইলেকট্রন, যেটা হচ্ছে ফাইনাল ধাপ থাকে, সেই দুইটা ধাপ কিন্তু তোমার মূলত হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াতে। দ্বিতীয় যে ধাপটা থাকে সেখানে কিন্তু সাইটোপ্লাজমের কিছুটা হলেও অবদান থাকে। পুরোটা জিনিস মাইটোকন্ড্রিয়াতে কিন্তু সংগঠিত হয় না, এটা মাথায় রাখতে হবে। যে একটু আগে আমাকে কমেন্টে বলেছিলে তাকে বলে দিলাম। ঠিক আছে, ওকে। অবাত শোষণে 38 এটিপি তৈরি হয়। খুবই চমৎকার, তোমার প্রিপারেশন খুবই ভালো অবস্থায় আছে। এসএসসিতে মানে কি যে একটা রেজাল্ট হবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। তোমার প্রিপারেশন এত ভালো পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, ভুল উত্তর দাও, টিচার কিন্তু সবকিছু দেখছে, তাই বুঝে বুঝে উত্তর দিতে হবে। এমন কোনো উত্তর না দেওয়া উচিত যেটা দেখলে টিচার বুঝতে পারে তোমার অবস্থা কোন পজিশনে আছে। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। এখানে এটিপি কেন এখানে তৈরি হবে অবাত শোষণের ক্ষেত্রে? কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? এটিপি। খুবই সিম্পল। দুই অণু FADH2 থেকে, এক অণু থেকে তৈরি হয় তোমার দুই অণু এটিপি। চলো একটু অঙ্ক করি। তাহলে যদি দুই অণু থাকে তাহলে কয়টা তৈরি হবে? 2 × 2, কয় অণু? 4 অণু। কারেক্ট অ্যান্সার কি হবে? 4। ঠিক আছে, শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কি? তোমাদের আগে যতবার আমি এমসিকিউ সাজেশন নিয়েছি, মানে তোমাদের ক্লাস নিয়েছি সাজেশনের, সেই ক্ষেত্রে এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি দেখো কোন কোন বোর্ডে আসছে, সেটা হচ্ছে অনেকগুলা বোর্ডে কিন্তু এই পর্যন্ত এই প্রশ্নগুলো চলে আসছে। তাই চতুর্থ অধ্যায় থেকে প্রভাবকগুলা খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, ওকে। কারেক্ট অ্যান্সার কি হবে? 20 থেকে 45। খুবই স্পেসিফিক একটা টেম্পারেচার দেওয়া আছে, সেটা খুব ভালো মতো মাথায় রেখে পড়তে হবে। ওকে, এবার আজকের লাস্ট এমসিকিউ। এই যে এনজাইমের সহায়তায় ইথানল তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা কোন জীবে মূলত হয়ে থাকে? ঘাস, হরিণ, আম গাছ নাকি ইস্ট?
এই প্রশ্নটার উত্তর কি হবে? এই যে প্রক্রিয়াটা, এটা মূলত কোন প্রক্রিয়া? অবাত। এখন এই অবাত শোষণটা মূলত হচ্ছে কোথায়? ইস্টে হচ্ছে, ঘাসে হচ্ছে, হরিণে হচ্ছে, নাকি মুথা গাছে হচ্ছে? কি হবে? ইস্টের মধ্যে মূলত এই প্রক্রিয়াটা হয়ে থাকে। তো আমাদের মূলত আজকে অধ্যায় 1, 2, 3, 4-এর তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসিতে আসতে পারে এমন কিছু এমসিকিউ কিন্তু আমরা সলভ করলাম। এখন তোমাদের মাথায় আসতে পারে যে এই এমসিকিউ ক্লাসটা করে আমি আসলে কি শিখলাম। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি, প্র্যাকটিস করার মাধ্যমে আমি এটাও ধরতে পারছি, তোমরাও ধরতে পারছো যে একটা চ্যাপ্টারের কোন কোন অংশগুলো থেকে মূলত আমাদের এমসিকিউগুলা বেশি আসে। তাই তোমার কি করতে হবে, ওই জায়গাগুলোতে এমসিকিউর প্রিপারেশনটা ওভাবেই নিতে হবে। চ্যাপ্টারটা পড়বা, এই টপিকটা থেকে আমার এমসিকিউ বেশি আসে, তাই এই টপিকটার প্রত্যেকটা শব্দ আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা টপিকে আমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেন আমার এখান থেকে যেই প্রকার এমসিকিউ আসুক না কেন আমি যেন সেটার একদম পারফেক্ট একটা অ্যান্সার করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউতে ফুল মার্কস পাওয়া, খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, বায়োলজিতে লিখারও ব্যাপার থাকে, চিত্র আঁকারও ব্যাপার থাকে, তো দেখা যায় সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা রিটেন এক্সাম নাও হতে পারে। কি করতে হবে, এমসিকিউতে চেষ্টা করতে হবে 25-এ 25 পাওয়ার, যেন তোমার A+টা ছুটে না যায়। ঠিক আছে? আর আমরা আজকে মূলত 4টা চ্যাপ্টার সলভ করেছি। তো সামনে তোমাদের এসএমপি কোর্সটাও রান হবে, এবং তোমাদের এসএমপি কোর্সের আগে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসছে, তো তোমরা যারা এসএমপি কোর্সে আমাদের সাথে জয়েন হয়েছো তারা কিন্তু টেস্ট পরীক্ষার প্রস্তুতিটাও তোমরা পেয়ে যাচ্ছ, এবং টেস্ট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যেমন শুরুতে আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখালাম যে টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমার 90 থেকে 95% প্রিপারেশন কিন্তু হয়ে যায়। তো সেই প্রিপারেশনের জায়গাটা কিন্তু তোমার কনফার্ম রাখতে হবে, না হলে তুমি যখন এসএসসি পরীক্ষাতে বসবা তোমার ওই জিনিসগুলো মাথায় আসবে যে আমার তো টেস্ট পরীক্ষা খারাপ হয়েছিল, আমি কি পারবো পরীক্ষায় ভালো করতে। তো ওই কনফিডেন্সটা তুমি যদি পেতে চাও, দেখো যে কোনো একটা কিছুতে ভালো করতে গেলে কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় বলি যে ভালো রেজাল্ট করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তোমার ভিতরে যেন কনফিডেন্স তৈরি হয়। কনফিডেন্স তোমার জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ। এমনও দেখা গিয়েছে একটা মানুষ একটা টপিকে, মানে সে বস, সে সব পারে A to Z, তারপরে কি হচ্ছে, সে পুরোপুরি পারছে না। কেন পারতেছে না? কারণ তার কনফিডেন্সটা নাই। সে হয়তোবা আগের পরীক্ষাতে খারাপ করার কারণে তার কনফিডেন্সটা অনেক লো হয়ে গেছে, তাই এই পরীক্ষাতে সে পুরোদমে প্রিপারেশনটা নেওয়ার পরও সে পরীক্ষাতে ওভাবে ভালো করতে পারতেছে না। তাই সব সময় চেষ্টা করতে হবে যে কনফিডেন্টটা রাখার। আর কনফিডেন্ট রাখার মেইন উপায়টা কি? ভালো করা। ভালো করব কিভাবে? যখন তুমি ভালো মতো পড়াশোনা করবা মনোযোগ সহকারে। অনেকেরই বায়োলজির একদম মেইন একটা ভণ্ড চিন্তা ভাবনা মাথায় থাকে যে মুখস্থ, শুধু মুখস্থ। খুবই ভুল একটা ভ্রান্ত ধারণা। ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে। তোমার ব্রেনকে একটা কাজ তুমি বুঝিয়ে দিলে, তোমাকেও যেমন একটা কাজ যদি আমি সুন্দর মতো বুঝিয়ে দেই পারফেক্টলি করতে পারবা, আর যদি তোমাকে জাস্ট বলে দিলাম করতে পারবা না। তোমার ব্রেনও ঠিক সেরকম। আমি সবসময় বলি ব্রেন হচ্ছে এক একটা মানুষের বাবুর মতো, তুমি ওকে যেভাবে ট্রেন করবা ও ঠিক সেভাবেই চলবে। ঠিক আছে? আর আরেকটা কথা, যে এখনো অনেকের মাথায় এটা থাকে যে 5 মাস সময় আছে, পড়াশোনা করব না, 1 মাস আগে থেকেই পড়াশোনা করব। এখন ওই লেভেল নাই। লাস্ট বছরের তুমি যদি রেজাল্টটা দেখে থাকো, খুবই অবনতি হয়েছে A+-এর দিক থেকে এবং পাশের হারের দিক থেকেও। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আগে যেমন 0.5 বা 1কে ফুল মার্কস দেওয়া হতো, এখন কিন্তু সেই 0.5কেও 1 করা হয় না। তাই তোমার প্রিপারেশনটা সেই কঠোরভাবে সে অনুযায়ী নিতে হবে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে যেটা দেওয়ার আমার কথা ছিল সুপার সাজেশনের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের থেকে অনেক অনেক রিকোয়েস্ট পাই যে আপু একটা বলেন যে হচ্ছে কোন কোন চিত্রগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার থেকে তুমি যদি এই কয়টা চিত্র প্র্যাকটিস করো, তোমার আর কোনো টেনশনই নাই চিত্র নিয়ে। ঠিক আছে? তো এই চিত্রগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। প্রথম অধ্যায় থেকে খুব একটা চিত্র আসে না, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে যেমন টিস্যু, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, পেশি, নিউরন, এই চিত্রগুলা প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে? এরপরে
তৃতীয় অধ্যায়ে মাইটোসিসের ধাপসমূহগুলা খুব ভালো মতো পড়বা, মানে ভালো মতো পড়ার সাথে সাথে চিত্রগুলা মূলত প্র্যাকটিস করবা, কারণ ওই চিত্রগুলা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যখন তৃতীয় চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে, টিচার আশাই করবে তুমি একটা চিত্র এঁকে দিবা, সেটা প্রোফেস, মেটাফেস, প্রোমেটাফেস, অ্যানাফেস, টেলোফেসও। চিত্রগুলা ভালো মতো প্র্যাকটিস করে যাবা। চতুর্থ অধ্যায়ের সবাত শোষণের যে চার্ট আছে, গ্লাইকোলাইসিস থেকে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রনের যে চার্ট আছে, সেগুলো খুব ভালো মতো করে ওই চিত্রটা এঁকে যাবা। তারপরে একাদশ অধ্যায় থেকে আদর্শ ফুলের 5টা অংশের যে চিত্র ভালো মতো করবা। পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট, নিষেকের যে চিত্র দেখে যাবা। তারপরে দ্বাদশ অধ্যায় থেকে ম্যান্ডেলের পরীক্ষা এবং থ্যালাসেমিয়ার সম্ভাবনা খুব ভালো মতো একে প্র্যাকটিস করে যাবা। আর ত্রয়োদশ অধ্যায় থেকে যে একটা বাস্তুতন্ত্র এবং শক্তি প্রবাহের যে একটা পিরামিড আছে, ওইটা একটু প্র্যাকটিস করে যাবা। এই চিত্রগুলো যদি প্র্যাকটিস করে যাও, তোমার বায়োলজির চিত্র নিয়ে আর কোনো টেনশনই নেই, ঠিক আছে? তো সবাই ঝটপট একটু নোট ডাউন করে নিই। ওকে, তো এই ছিল আমাদের মূলত আজকের ওয়ান শট লাইভ ক্লাসটা। তোমরা যারা জয়েন হয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ক্লাসটা জয়েন করার জন্য। আমি আশা করি তোমাদের যে এমসিকিউ নিয়ে যে প্রবলেমগুলো হয় বা কিভাবে সলভ করব, সেটার সলিউশন আমি একটু হলেও তোমাদেরকে দিতে পেরেছি। তো তোমাদেরকে আজকে ক্লাসের মধ্যে আমি অনেকগুলা সলিউশন দিয়েছি, অনেকগুলা শর্টকাটও দিয়েছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেগুলো একটু নোট ডাউন করে একটু প্র্যাকটিস করতে করতে যাওয়া, তাহলে দেখা যাবে পরীক্ষার আগ মুহূর্তে সব কিছু পড়তে গেলে হয় কি, মাথায় কিছুই থাকে না। তাই চেষ্টা করবা আগে থেকেই যেন তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যায়। অনেকেই যে কাজটা করি যে সময় আছে রেখে দেই, টুমরোর মানে একদম টুমরো কনসেপ্টে চলে যাও যে আগামীকাল পড়বো, সেই আগামীকাল আর কখনোই আসে না জীবনে। এই জিনিসটা কখনোই করা যাবে না। তুমি যতটুকু সময় পাচ্ছ সেটাকে কাজে লাগাও। আমাদের জীবনটা খুবই আনসার্টিন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং কোনো সময়কে অপচয় করা যাবে না। তো আশা করি তোমাদের সাথে আমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে সেটাতে দেখা হবে, আর অনেক গাইডলাইন শেয়ার করা হবে, ক্লাসের মধ্যে গল্প হবে, একসাথে সুপার একটা প্রিপারেশন নেওয়া হবে। আর যেহেতু গত বছর আমাদের পেয়েছিল 5,000, এবার কিন্তু আমাদের মিশন 10,000 A+ কনফার্ম করা, সেটা সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য। তো আশা করি তোমাদের সাথে সামনের আমাদের যে মিশন আসতেছে এসএমপি, সেটাতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ সবাইকে। পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবা। অনেকেই জিজ্ঞেস করো যে আপু কয় ঘন্টা পড়াশোনার, এই যে মাত্রই দেখলাম যে আপু কয় ঘন্টা পড়বো। ঘন্টার কোনো লিমিটেশন নাই। অনেকে 2 ঘন্টা পড়েই বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে, অনেকে 6 ঘন্টা, এটা তোমার উপর ডিপেন্ড করে। তাই তোমাকে সেইভাবে বুঝে বুঝে প্রিপারেশনটা নিতে হবে এবং এখন থেকে প্রিপারেশনটা নেওয়া একদম ফুল দামে শুরু করে দাও। ইনশাল্লাহ সামনের গাইডলাইন ক্লাসগুলোতেও দেখা হবে এবং এসএমপিতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।